ইমরোজের সাথে আমার বিয়েটা হয়েছিল খানিকটা পারিবারিকভাবেই। বিয়ের আগে ২-৩ বার যেটুকু দেখা হয়েছিল, সাথে অল্প বিস্তর মুঠোফোনে ওই অতটুকুই কথা হয়েছিল। তাতে আমি আপত্তি করার মতো কিছু খুঁজে পাইনি। চলনে বলনে ভীষণ সাবলীল, ভদ্রচিত, দেখতেও ভালো। তাছাড়া সবেমাত্র একটা ব্যবসা দাঁড় করাবার চেষ্টা করছিল তখন। বাবা একটু খোঁজ খবর নিয়ে রাজি হয়ে গেলেন। প্রস্তাবটা এসেছিল মেজো খালামণির কাছ থেকে। ইমরোজের পরিবারে ওর নিজের বলে একজন চাচা ছিলেন, যার বাসায় ওরা 2 ভাই বোন বড় হয়েছে। বড় বোনের বিয়ের পরে ইমরোজও বোনের সাথেই থাকতো। বিয়ে করবে বলে একটা বাসা ভাড়া নিয়েছে, তখন ওঠেনি বাসায়। বিয়ে যখন প্রায় ঠিকঠাক, দিনক্ষণ চূড়ান্ত হবে, তার কিছুদিন আগে একটা অঘটন ঘটল। ইমরোজের নতুন দাঁড় করাবার চেষ্টা করা ব্যবসা বেশ বড় লসের মুখে পড়েছে। আমার পরিবার তখন বেঁকে বসলো। প্রায় ঠিক হতে যাওয়া বিয়েটা এক প্রকার ভেঙে গেল। আমার জন্য তখন অন্য সম্বন্ধ দেখা হচ্ছিল। এর মধ্যে 1 মাস চলে গেছে। একদিন আচমকা রাস্তায় আমার সাথে ইমরোজে দেখা হলো। সুন্দর মুখে এলোমেলো দাড়ি জন্মেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ভাসা ভাসা 2 চোখের নিচে কালি জমেছে, সর্বোপরি অযত্নের ছাপ। আমাকে দেখে হাসলো। কি অদ্ভুত বিষণ্ণ হাসি! আমার ভেতরে কি যেন হয়ে গেল। কেমন আছো? পূর্বী, ভালো। আপনি? এই অবস্থা কেন আপনার? ব্যবসা আজকাল একদিন হয়তো দাঁড়াবে, নয়তো নয়, সেটা নিয়ে আমি তেমন ভাবি না। আমি একজনকে নিয়ে অল্প দিনের পরিচয় স্বপ্ন দেখে ফেলেছিলাম। সেই স্বপ্ন হারিয়ে ফেলেছি। সেই একজনটাকে যদি বলি তুমি, সত্যি নাকি মিথ্যা? শ্বাস নেবার মতো সত্যি। ইমরোজের মুখের দিকে আমি আরেকবার তাকিয়েছিলাম। ওর চোখে আমার দৃষ্টি স্থির হয়ে গিয়েছিল, কারণ চোখে কোনো ছল ছিল না। আমার এখন যে অবস্থা, তাতে তোমাকে চাইবার মতো মনের জোর আমার নেই। ভালো থেকো। ইমরোজকে দেখতে বিষণ্ণ রাজপুত্রের মতো লাগছিল। রাজপাট হারানো, সর্বোচ্চ হারানো এক নিঃস্ব রাজপুত্র যেন, যার চোখে মায়ের একটা পৃথিবী সাজানো আছে শুধুই আমার জন্য। আমি আর 10টা সাধারণ বাঙালি মেয়ের মতোই। ওর সাথে যেহেতু বিয়ের কথা অনেক দূর এগিয়ে গিয়েছিল, আমার অবচেতন মন বোধ হয় ততদিনে ওকে আপনার ভাবতে শুরু করেছিল। নইলে সেদিন আমি অমন একটা কাণ্ড কি করে করেছিলাম। সেদিন বাসায় ফিরে আমি 1 কাপ চা নিয়ে বাবার কাছে গিয়ে বসেছিলাম। বিকেলে এই সময় বাবা চা খেতে পছন্দ করেন। কিছু বলবি বাবা? একটা জিনিস চাইলে দেবে? একটু অবাক হয়ে বাবা জিজ্ঞেস করেছিলেন, বল কি চাই? আমি নিজের নাক কান কেটে লজ্জার মাথা খেয়ে বাবাকে বলেছিলাম, বিয়েটা ভেঙে দিও না বাবা, প্লিজ। আমার আয়েশি জীবনে প্রয়োজন নেই। বাবা আরও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেলেন। পরের গল্পটা ইমরোজের মুখে শুনেছিলাম। বাবা ওর কাছে গিয়েছিলেন, বলেছিলেন, আমার বড় মেয়েটা জীবনে মুখ ফুটে কিছু চায়নি, আজ তোমার জন্য সে কাছে। ওর মুখে হাসি ফোটানোর দায়িত্ব তোমার, সারা জীবনের জন্য। বাবার সাথে সমীহের কারণেই বোধহয় কিছুটা দূরত্ব ছিল আমাদের 2 বোনের। তিনি যে আমার একটা কথায় এত বড় সিদ্ধান্ত বদলে ফেলবেন আমি ভাবতেই পারিনি। 1 সপ্তাহের মধ্যে আমাদের বিয়েটা হয়ে গেল। অনার্বর আয়োজনে নিজেদের একেবারে কাছে কিছু আত্মীয়জন উপস্থিত ছিল কেবল। বাবা অবশ্য ধুমধাম করতেই চেয়েছিলেন। ইমরোজ বলেছিল, ওর এখন এত বড় অনুষ্ঠান করার সামর্থ্য নেই। যখন নিজের খরচে সেও আয়োজন করতে পারবে, তখন বেশ বড় করে আয়োজন করবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমাদের বিয়েটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, আমি তখন প্রথমে যেভাবে বললাম, খানিকটা পারিবারিক, সেভাবেই বলি। বিয়ের কথাবার্তা পারিবারিকভাবে এগোলেও বন্ধ তো হতে বসেছিল। আমি নয়া কি কাণ্ডই করলাম। তাই এই প্রশ্নের উত্তরে কি বলা উচিত সেটা নিয়ে কনফিউজ থাকি। ওর ভাড়া করা 2 কামরার বাসায় শুরু হয়েছিল আমার নতুন সংসার। আমাদের ছোট্ট সংসার। শোবার ঘরে একটা খাট পাতা ছিল, সেটা গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল। ঘরে 2-1টা স্বল্প দামের ফার্নিচার, বসার ঘরে বেতের সোফা সেট। বাবা কিছু ফার্নিচার দিতে চেয়েছিলেন, ইমরোজ মানা করে দিয়েছিল। আমাকে ফোন করে অবশ্য জিজ্ঞেস করেছিল, তোমার যদি কষ্ট হয় এখানে থাকতে, তুমি নিতে পারো। আমি কোনো মতামত দেব না। আমি বুঝতে পেরেছিলাম ইমরোজ নিজের অপারগতায় কষ্ট পাচ্ছে, তাই আমি বাবাকে নিষেধ করেছিলাম। ওই বাসার ছোট্ট চাপা বারান্দা থেকে চাঁদ দেখা যেত। আমি সেখানে এসে দাঁড়িয়েছিলাম। মুহূর্তটা আমার কাছে আজীবনের জন্য গেঁথে আছে। ইমরোজ এলো পায়ে পায়ে, ওর হাতে বেলি ফুলের মালা। সযত্নে সেটা আমার খোপায় পরিয়ে দিল। আজ তোমার জন্য বাসর ঘরটাও সুন্দর করে সাজাতে পারিনি। তোমাকে যে সুন্দর একটা গিফট দিব সেটাও পারলাম না। এই সামান্য উপহার আমার পক্ষ থেকে। আমি ওই বেলি ফুলের মালার মধ্যে ভালোবাসার নিবেদন দেখতে পেলাম। নিজেকে ভীষণ সুখী মনে হলো। ইমরোজ আমার হাত দুটো নিজের হাতে জড়িয়ে বলল, তুমি এসে আমাকে ধন্য করেছ। ওই চাঁদ যেভাবে পৃথিবী আলোকিত করেছে, তুমি আমার জীবনকে আলোকিত করেছ। আমার মেঘে ঢাকা পৃথিবীতে তুমি একমাত্র চাঁদ। আমি হেসেছিলাম। ও আবারও বলেছিল, আমি হয়তো তোমাকে মাসে মাসে শাড়ি দিতে পারবো না, দামি গহনা কিংবা উপহার দিতে পারবো না, কিন্তু অসম্ভব ভালোবাসতে পারবো। কতটা?
এক পৃথিবী। আবেগঘন পরিবেশের সাথে এই কথাটাও কেমন যেন আশ্চর্য জাদুকরী বলে মনে হয়েছিল। আমি ঘোরগ্রস্ত গলায় বলেছিলাম, আমার তো এটাই চাই, মনে রেখো, ভালোবাসায় কোনো কার্পণ্য কিন্তু সহ্য করব না। ইমরোজ প্রবল আশ্বাসে মাথা নেড়েছিল। নিজেকে তখন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বলে মনে হচ্ছিল। সেই 2 কামরার দিনহীন আসবাবপত্রে সাজানো বাসাটা কানায় কানায় পরিবর্তন হয়ে উঠল নিমিষেই। উপলক্ষ সামনে দাঁড়ানো মানুষটা, যার প্রেমে পড়ে গেলাম সেই রাতে। আমাদের নতুন পাতার সংসারে অর্থাভাব ছিল, টানাটানি চলতো, তবে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। সময়ের চাকা ঘুরে ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে শুরু করে, লাভের টাকা আসতে থাকে। সেই ভালোবাসার ছোট্ট ঘর ছেড়ে নিজেদের ফ্ল্যাটে উঠলাম আমরা। গত বছর গাড়িও কেনা হয়েছে। কিন্তু ইমরোজের সময় কমতে লাগলো পাল্লা দিয়ে, জীবনযাত্রায় পরিবর্তন এলো। আগে 4-5 মাসে একটা তাঁতের শাড়ি জায়গায় বাহারি শাড়িতে আমার ঘর ভরতে লাগলো। গহনা আসে, কিন্তু ওই বেলি ফুলের সুবাস আর তাঁতের শাড়িতে যে আদর মাখানো থাকতো, এসব চাকচিকের মধ্যে আমি তা খুঁজে পাই না কেন যেন। আমার বড্ড হাসপাস লাগে। ইমরোজ এখনও আমাকে আগের মতোই ভালোবাসে কি, নাকি ওই 2 কামরার ব্যাপ্তি ছোট ছিল বলে ভালোবাসা উপসে পড়তো? এই বড় বাসায় তা সহজে এটে জায়গা যেন ফাঁকা রয়ে যায় কোথাও, কি জানি। এসব তো আমি চাইনি, চেয়েছিলাম ওর কিছু একান্ত সময়, যেটুকু জুড়ে কেবলই আমি থাকব। কিন্তু আজ এত বছর পরে সে যখন জীবনের খেরোখাতায় প্রাপ্তির হিসেব কষতে যায়, হীরের জহরতের জঞ্জালে ভালোবাসা খুঁজে পায় না। এইটুকু লিখে ডায়েরিটা বন্ধ করলো পূর্বী। থাক, আজ এসব দীর্ঘশ্বাসের কথা লিখতে ইচ্ছে করছে না। আজ ওদের দুজনের জীবনের সবচাইতে বড় প্রাপ্তির দিন, ওদের 3য় বিবাহ বার্ষিকী। এই দিন এসব ভাবতে চায় না সে। ঘড়িতে বাজে রাত 10টা 22। ইমরোজ এখনও ফেরেনি, অথচ বেরোবার আগে পূর্বীকে বলেছিল আজ দ্রুত ফিরবে। কথা রাখার মতো কঠিন কাজ বোধহয় পৃথিবীতে আরেকটি নেই। কলিং বেল বাজছে, এতক্ষণে তার আসার সময় হয়েছে। অব্যক্ত অভিমান আশ্রে পড়ল পূর্বীর মনের বেলাভূমিতে। তবু আয়নায় নিজেকে একবার দেখে নিল নিজেকে। অনেক সময় নিয়ে সেজেছে। বিয়ের পরে ইমরোজের দেওয়া প্রথম শাড়ি পরেছে। এই শাড়িটা পূর্বীর কাছে অত্যন্ত স্পেশাল। দরজা খুলে পূর্বী দেখল ইমরোজ ফিরেছে, হাত ভর্তি ফুল, গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, আরেকটা টিউলিপ। সে দরজা বন্ধ করে পূর্বীকে আলিঙ্গন করলো। সরি সরি সরি, একটা জরুরি কাজ আটকে ছিল, চেষ্টা করেও এর চেয়ে আগে আসতে পারলাম না। পূর্বী নির্লিপ্ত গলায় বলল, ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি। তুমি রেগে আছো? রেগে থাকলেও লাভ তো কিছু হচ্ছে না। শুধু শুধু রেগে কি করব? যা কিছু করছি সব তো তোমার জন্য। এত খাটাখাটুনি, এত কিছু সব আমাদের জন্য গো ইমরোজ। এসব আমি চাইনি কোনোদিন, তোমাকে চেয়েছি কেবল। এই এত কিছুর মাঝে আমি তোমাকেই খুঁজে না পাই, এসব দিয়ে আমি কি করব? ইমরোজের আলিঙ্গন গাঢ় হলো, তবে মুখে কিছু বলল না। তবুও পূর্বে মানুষটার অপরাধবোধে মরসে যাওয়া অনুভব করলো। অভিমানের বরফ গলতে শুরু করলো। কয়েক মুহূর্ত এভাবেই রয়ে গেল। এরপর পূর্বী বলল, খাবে না? ক্ষুধা পেয়েছে, আমি আসি। ইমরোজ চলে গেলেও পূর্বী দাঁড়িয়ে রইল ঠায়। এরপর টেবিলে খাবার সাজাতে গেল। আর সব কিছু সে নিজের হাতেই রেঁধেছে, সব কিছু ইমরোজের পছন্দের খাবার। ইমরোজ খেতে বসে মুগ্ধ গলায় বলল, এত কিছু করেছো? পূর্বীর বলতে ইচ্ছে করলো, তোমার কাজের জগৎ আছে, আমার জগতে তুমি আসো। তোমাকে ঘিরে আমার পৃথিবী আবর্তিত হয়, তাই সারাদিন বাসায় বসে এসবই করি। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমার সময় কেটে যায়। কিন্তু এসব কথা সে এই মুহূর্তে বলতে চায় না। ইমরোজ এমনিতেই গ্লানিবোধে জর্জরিত, এসব বললে আরও কষ্ট পাবে। আজকের দিনে আর কোনো মন খারাপের কথা বলবে না সে। মৃদু হেসে বলল, খেয়ে বলো কেমন হয়েছে। তোমার রান্না ভালো না হয়ে উপায় আছে? ইমরোজ হাসল, ওর ড্রেনমার্ক পৃথিবী ভোলানো হাসি। এই হাসি পূর্বীর দুর্বলতা। ভীষণ তৃপ্তি নিয়ে খেল ইমরোজ। নিজের হাতে পূর্বীকে এটা সেটা তুলে দিচ্ছিল। তোমার সারাদিন একা একা থাকতে খুব খারাপ লাগে তাই না? একা কই, সারাদিন রহিমা থাকে। ইমরোজ খাওয়া থামিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পূর্বীর দিকে। এরপর বলল, তুমি ইচ্ছে করলে কিন্তু আমার সাথে যেতে পারো, ব্যবসা দেখতে পারো। আগেই বলেছি অনেকবার, অন্য কিছু যদি করতে চাও তাও করতে পারো। পূর্বী হেসে বলল, আমি ঘরগোনো মানুষ, ঘরই ভালো লাগে। এখন আর সংসার ছাড়া অন্য চিন্তা মাথায় আসে না। আর ব্যবসা আমি বুঝি না। নির্বিঘ্নে খাওয়া পর্ব শেষ হলো ওদের। এরপর নিজেদের ঘরে এসে বসতেই ইমরোজ পকেট থেকে একটা ছোট্ট সুদৃশ্য বক্স বের করলো। বক্স থেকে একটা ব্রেসলেট বের করে পূর্বীর হাত টেনে নিয়ে পরিয়ে দিল। তুমি আমাকে এত কিছু দিচ্ছ, আমি তো তেমন কিছুই কিনিনি। পূর্বী উঠে গিয়ে একটা প্যাকেট নিয়ে এসে এগিয়ে দিল ইমরোজের দিকে। সে খুলে দেখল একটা হাতের কাজ করা পাঞ্জাবি। এটার কাজ পূর্বী নিজের হাতে করেছে, পরম যত্ন আর মায়া মিশিয়ে। ইমরোজ কম্পিত গলায় বলল, আমি কাল এটা পরে যাব। এই শুক্রবার কোথাও ঘুরে আসি চলো। কোথায় যাবে? তুমি যেখানে যেতে চাও। ওই দিন পুরো দিন তোমার জন্য। সারাদিনের অপেক্ষার পরে এইটুকু একান্ত সময়ের প্রতিশ্রুতি প্রাপ্তিতেই পূর্বীর সমস্ত সুখ। সে বলল, তুমি বসো কিছুক্ষণ, আমি আসি। আজ অনেক রাত পর্যন্ত ছাদে থাকবো। বাইরে চমৎকার জ্যোৎস্না আজ। পূর্বীর রান্নাঘর মোটামুটি ভদ্রস্ত করল,
কিছু কিছু কাজ সে অন্যের ভরসায় রাখতে পছন্দ করে না। ঘরের কোথাও নোংরা থাকলে অস্বস্তি হয়। 3 বছরের অভ্যাস। আগে অবশ্য ইমরোজ ওর সব কাজে যতটা সম্ভব সাহায্য করত, এখন সময় পায় না একটুও। ইমরোজ যতই বলুক ওকে রান্না কম করতে, সে জানে ওর রান্না ছাড়া অন্য কারো রান্না মুখে রোচে না মানুষটার। বাড়তি খাবারগুলো ফ্রিজে রাখতে গিয়ে পূর্বীর মনে পড়ল ওদের নতুন সংসারের ফ্রিজ ছিল না। যা আয় হতো বাসা ভাড়া আর ইমরোজের ছোট্ট অফিসের ভাড়া দিতেই সবটুকু চলে যেত। এর মধ্যে বাজার খরচ বাঁচিয়ে নিজের কিছু সঞ্চয় একত্র করে পূর্বী একটা ফ্রিজ কিনেছিল, তাও কিস্তিতে। একজোড়া কপতি কত সাধ্য সাধনা করে সচ্ছলতার দেখা পেয়েছিল। বিয়ের 1 বছর ওভাবেই কেটেছিল ওদের। এরপর ভাগ্য প্রসন্ন হয়েছিল। ওর চাচার কাছ থেকে প্রত্যেক সূত্রে পাওয়া গ্রামের জমি বিক্রির সাথে ইমরোজের অমানসিক পরিশ্রম অবশেষে সার্থক হয়েছিল। সে সাফল্যে অনুপ্রেরণা হয়ে পাশে ছিল পূর্বী। কত রাতে যে ইমরোজ ভেঙে পড়তো নিজের অপারগতায়, ওর কাঁধে মাথা রেখে। তখন পূর্বীকে নিজের কাজ শক্ত রাখতে হয়েছিল। ওর একটা চাকরি হয়েছিল, কিন্তু করা হয়নি। ওদের ভালোবাসার উপহার পৃথিবীতে আসতে চলেছিল, কিন্তু আগমনী বার্তা জানিয়েও সে আসেনি। তখন ওদের 7 মাসের সংসার ছিল। ওই দুর্ঘটনায় দুজনে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এরপর আর চাকরি নিয়ে পূর্বী মাথায় ঘামেনি। পূর্বী ঘরকে নিজের সর্বাঙ্গে জায়গা দিয়েছিল। মিনিট 20 পরে পূর্বী রুমে ফিরে এসে দেখল ইমরোজ ঘুমিয়ে পড়েছে। ভালো মতো শোয়া হয়নি। ওর জন্য অপেক্ষা করছিল বোঝা যাচ্ছে। ঘুমন্ত মুখ জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও একচিলতে হাসি ছড়িয়ে আছে ইমরোজের পুরে মুখ হইবে। আহা, অবসন্ন মুখটা দেখে এত মায়াবী হলো পূর্বীর। সহস্র অনুযোগের মধ্যেও ভালোবাসা নড়ে চড়ে উঠল ওর মনে। পুরো রাত পূর্বীর ঘুম হলো না। সে একা একা বারান্দায় এসে বসল। বারান্দায় ওকে সঙ্গে দিল অপূর্ব জ্যোৎস্না। ওই পুরনো ছোট্ট বাসার সাথে এই বাসারই একটা সাদৃশ্য আছে, সেই ইমরোজের সাথে। এই ইমরোজের তবে এত বৈসাদৃশ্য কেন? উত্তর খোঁজার চেষ্টা করে পূর্বী। আজ আকাশ জুড়ে বিষণ্ণ জ্যোৎস্না। সেই বিষণ্ণতা ছুঁয়ে আছে পূর্বীকেও। বিবাহ বার্ষিকীর দিনে প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার ওদের ঘুরতে যাওয়া হলো না, তবে এক্ষেত্রে ইমরোজের দোষ নেই। পূর্বীর ছোট বোন আরাবির বিয়ের দিনক্ষণ ঠিক হবে বলে ওর বাবা বিশেষভাবে দুজনকে ঢাকতে বলেছিলেন। তাই একসাথে শুক্রবার সকাল হতেই ওরা সে বাড়িতে চলে এসেছে। বাবা মা দুজনকে একসাথে আসতে দেখে খুব খুশি হয়েছেন। পূর্বী এখানে এলেও ইমরোজ খুব একটা সময় নিয়ে আসতে পারে না। এলেও 1.5-2 ঘন্টা থেকেই ছুটতে হয়। আজ অনেকদিন পরে সময় নিয়ে এসেছে। আরাবিকে শাড়ি পরিয়ে দিল পূর্বী। চুল আশ্রে দিতে দিতে বলল, সাফায়েতের সাথে তোর পরিচয় হলো কিভাবে? মেয়েটা লজ্জা পেল। ওরা 2 বোনই বেশ চাপা স্বভাবের। আরাবিটা আবারও লাজুকও। সাফায়েতের সাথে প্রেমের সম্পর্ক চলছিল 1 বছর ধরে। এত লাজুক এই মেয়ে কাণ্ড করেছে। প্রথমে শুনে খুব বিস্মিত হয়েছিল পূর্বী। আরাবির বিয়ের কথা উঠতেই সে ওকে কল করে ছেলেটার কথা জানায়। এরপর পূর্বী বাবাকে এসে বলেছিল। বাবা সাফায়েতের সাথে একান্তে কথা বলে পরিবার থেকে সম্মতি দেন। আজ সবাই আসবে খানিক বাদেই। মেয়েটাকে কেমন পুতুল পুতুল লাগছে। চোখে মুখে খুশি উপসে পড়ছে। ভার্সিটিতেই ডিপার্টমেন্টের সিনিয়র ছিল। তুমি তো জানো আমি ডিবেট করি। একটা প্রোগ্রামে কথা হয়েছিল, ওভাবে রেগুলার দেখা হতো। আস্তে আস্তে ভালো লাগা। এরপর ওর ভার্সিটির পার চুকালো। একদিন প্রপোজ করলো। আমি ওকে পছন্দ করতাম। এরপর ডুবে ডুবে জল খাওয়া। আরবের অসম্পূর্ণ কথা সম্পূর্ণ করে হাসলো পূর্বী। এত লজ্জা পাস না। তোর এই চেহারা দেখলে বেচারা আজই বিয়ে করতে চাইবে। অগ্রজের খুনসুটিতে লজ্জারাঙা মুখে কপট রাগের অভিব্যক্তি ফুটিয়ে আরবি বলল, আপু, সময়টা আনন্দময় আবহে কাটল। ইমরোজ বাবার সাথে গল্প করছে। মা এটা সেটা প্রশ্ন করছে মাঝে মধ্যে। রান্নার ফাঁকে ফাঁকে বসার ঘরে এসে পূর্বী মায়ের সাথে রান্নায় সাহায্য করল। এলাহি আয়োজন। সাফায়েতের পরিবার থেকে 6 জন এসেছে। বাবা মা, বড় বোন আর 2 ছেলে মেয়ে আর একজন বন্ধু। ইমরোজ এই পরিবারের ছেলের ভূমিকা পালন করলো। আন্তরিকতার সাথে সবার সঙ্গে কথা বলল। আলাপ জমে উঠল। দেনমোহর নিয়ে কথা হলো। বিয়ে হবে 3 সপ্তাহ পরের শুক্রবারে। রাতে ওরা ফিরিল। যদিও অনেকবার থাকতে বলা হলো, কিন্তু ইমরোজের সকাল 9টায় কাজে যেতেই হবে বলে থাকতে পারল না। তাই পূর্বীও চলে এলো। তবে কথা দিয়ে আসতে হলো, বিয়ের সময় কাজের অজুহাত দেওয়া চলবে না। কমপক্ষে 1 সপ্তাহ সময় নিতে হবে। ঘুরতে যাওয়া না হলেও পূর্বীর মন আজ খুব ভালো। শোবার পরে ইমরোজ বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লেগেছে। তুমি এসব খেয়াল করো এখনো? তোমাকে খেয়াল করব না? যাবার সময় মুগ্ধতায় বোবা হয়ে গিয়েছিলাম বলে বলা হয়নি। এখন না বললে অন্যায় হয়ে যাবে। বইয়ের সাথে ফ্লার্ট করছো, তাও এই বয়সে। কেন, বুড়ো হয়ে গেছি? আমি যখন বুড়ো হব তখনও তোমাকে দেখে এভাবেই মুগ্ধ হব, প্রথম দেখে যেমন হয়েছিলাম। পূর্বী হেসে বলল, এই যে ভদ্র মহোদয়, আজ এত মিষ্টি উপচে পড়ছে যে। আমি কিন্তু এখনও ডায়াবেটিস বাঁধাতে চাই না। এই যে ভদ্র মহোদয়, মিষ্টির উৎস কিন্তু তুমি নিজেই। এমন মিষ্টি দেখালে এসব মিষ্টি কথাও বেরোবে।
দুজনেই সমস্বরে আসলো। এমন মুহূর্ত ইদানিং কম আসে, তবে যখন আসে সমস্ত সুন্দর সাথে নিয়ে আসে। একটা ফুটফুটে শিশু পূর্বের বিছানায় একদম কিনারে চলে এসেছে। হামাগুড়ি দিতে দিতে হাতের খেলনাটা নিচে পড়ে গেল। সেটা তুলতে চাইছে। এই শিশুটাকে সে চেনে। যখন এই প্রথমবার কনসেপ্ট করেছিল তখন একে স্বপ্ন দেখত। স্বপ্নময় জগতে ওর কোলজোরের বিচরণ ছিল। পূর্বে ছুটে আসছিল পতন ঠেকাতে, কিন্তু পা কিছুতেই এগোচ্ছিল না, যেন একই জায়গায় দৌড়াচ্ছিল। বহু কষ্টে কদম তুলেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। সে যখন বিছানার খুব কাছাকাছি তখন শিশুটির মাথা ফ্লোরে ঠেকল। রক্ত ছিটিয়ে গেল চারদিকে। পূর্বে আর্তস্বীকার করে উঠল। ঝট করে ঘুম ভেঙে উঠে বসল সে। শরীর ঘামে ভিজে যাচ্ছে। ইমরোজের ঘুম ভেঙে গেছে। সে উঠে ভয়ের তো গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে চিৎকার করলে কেন? পূর্বে 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 ইমরোজকে জড়িয়ে ধরল। এখনও ধাতস্থ হতে পারেনি। পুরনো ক্ষত জেগে উঠেছে। ইমরোজকে জড়িয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করে যাচ্ছে, কিছু না, একটা খারাপ স্বপ্ন দেখেছি। ইমরোজ লাইট জ্বালালো। এরপর গ্লাসে পানি ভর্তি করে ওর দিকে বাড়িয়ে দিল। খানিকটা ধাতস্থ হয়ে বলল, তুমি ঘুমাও, আমি ঠিক আছি এখন। সত্যিই? মাথা নেড়ে আশ্বস্ত করলো পূর্বী। ইমরোজ লাইট বন্ধ করে বিছানায় উঠে বসলো, তবে শুয়ে পড়ল না। তুমিও শো, আমি তোমার মাথায় বিলি কেটে দেই। পূর্বে দ্বিরুক্তি করল না। মাথায় ইমরোজের স্পর্শ অনুভব করলো হৃদয় দিয়ে। কেমন মায়াময় লাগলো স্পর্শটা। স্পর্শ সুখের আবেশে ভাসতে ভাসতে প্রশ্ন করলো, আমাদের ঘরে একটা ছোট্ট প্রাণ কবে আসবে ইমরোজ? আসবে ইনশাল্লাহ। আল্লাহ যেদিন চাইবেন সেদিনই আসবে। তুমি ভেবো না, একটু ঘুমাও প্লিজ। পূর্বে আজ বহু রাত পরে অদ্ভুত প্রশান্তি নিয়ে ঘুমালো। ইমরোজ জেগে রইল আরও কতক্ষণ। একটা ছোট প্রাণ চোখের সামনে বড় হবে, এই আকাঙ্ক্ষা ওর মনেও আছে। প্রথমবার থাক, ওই সময়টার কথা সে ভাবতে চায় না। পূর্বেও ভাবুক তা চায় না। সে দম বন্ধ করা অসুখের সময় পেছনে ফেলে এসেছে। আর ফিরে তাকাতে ইচ্ছে করে না। শৈলী ফোন করেছিল আজ। ওদের বন্ধুরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, যেখানে সবাই তাদের হাজবেন্ড ওয়াইফকে সঙ্গে নিয়ে আসবে। গণ্ডি বাড়বে বন্ধুদের। কে কেমন আছে সেই হালচাল জানা হবে। পূর্বের রাতে ইমরোজ ফিরলে কথাটা জানালো। এরপর বলল, তুমি সময় বের করতে পারবে? ইমরোজ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি যাব। প্রোগ্রামের দিন দুপুর থেকে পূর্বে তৈরি হলো বেশ সময় নিয়ে। একটা নীল রঙের জামদানি পরেছে। ইমরোজের নীল পাঞ্জাবিটা বের করে রাখলো। 5টায় ইমরোজ ফিরলে আধা ঘন্টার মধ্যে যেন বের হতে পারে। 6টার মধ্যে সবাই উপস্থিত থাকবে। 6টা বেজে গেল, মানুষটার ফেরার নাম নেই। সে কল করলো। ইমরোজ কল রিসিভ করতে সে বলল, তুমি কোথায় আছো? আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। ইমরোজ বলল, পূর্বী সরি, আমি একটা ঝামেলায় আটকে গেছি। তোমাকে জানাতেই যাচ্ছিলাম। তুমি অপেক্ষা না করে চলে যাও, আমি তোমাকে নিতে যাব। পূর্বী মোবাইল রেখে আয়নায় আর একবার নিজেকে দেখল। এরপর শাড়ি খুলে ছড়ে ফেলল। বাথরুমে গিয়ে মুখে পানি দিয়ে ঘষে ঘষে সমস্ত সাজ মুছে ফেলল। ঠোঁটের লিপস্টিক উঠছিল না বলে শক্তি দিয়ে ঘষল। চোখে পানি চলে আসছিল। কান্নার ছাপটাও পানির ঝাপটায় লুকিয়ে ফেলল। শৈলীকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, ভীষণ অসুস্থ হয়ে গেছি, হঠাৎ যেতে পারছি না। শৈলীর কল এলো। আরও কয়েকজন কল করতে লাগলো। পূর্বী মোবাইল বন্ধ করলো। এরপর ভর সন্ধ্যায় আলো নিভিয়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। ইমরোজ গাড়ি পাঠিয়ে দিয়েছিল। ড্রাইভার হাফিজ ফোন করে বলল, সে নাকি পূর্বের সাথে দেখা করতে পারেনি। তাকে ফিরে আসতে বলে ইমরোজ যত দ্রুত সম্ভব বেরিয়ে এলো। তবুও ঘণ্টাখানেক লাগলো বেরোতে। একটা রেস্টুরেন্টে শুরু করতে যাচ্ছে। এখন এটা বেশ লাভজনক, সেটাতেই অনেক সময় দিতে হচ্ছে। ওদিকে আবার আরাবির বিয়ের জন্য সময় বের করতে হবে। সেজন্য ব্যস্ততা আরেকটু বেড়েছে। না যেতে পারলে পূর্বে কষ্ট পাবে। পাশাপাশি গার্মেন্টস ফ্যাক্টরিটাও ব্যাপ্তি বেড়েছে। প্রত্যেক সম্পত্তি বিক্রির ভালো অঙ্কের টাকার সাথে দুলাভাইয়ের রেফারেন্সের লোনও পেয়েছিল চাহিদা অনুযায়ী। সব মিলিয়েই স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছিল। অক্লান্ত পরিশ্রম, সততার পাশাপাশি ভাগ্যের সঙ্গ পেয়েছিল বলেই এখন সেটা বেশ দাঁড়িয়ে গেছে। নইলে এত অল্প সময়ে এতটা সম্ভব হতো কিনা সন্দেহ আছে। ফ্যাক্টরি দেবার 1.5 বছরের মাথায় ফ্ল্যাট কেনা হয়েছে। সেটার লোনও পরিশোধ হচ্ছে। একটা গাড়ির প্রয়োজন ছিল, বিভিন্ন জায়গায় যেতে হয় বলে, সেটাও মাস 6 আগেই কিনেছে। সময়টা অনেক বেশি দিতে হচ্ছে, অমানসিক পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু পূর্বীকে তো আর এই ছোট ঘরে হাঁসফাঁস করতে হয় না। ভিড় ঠেলে পাবলিক বাসে উঠতে হচ্ছে না। ওকে যদি আগে এসব দিতে পারত, তাহলে হয়তো ওদের সন্তানটা পৃথিবীর আলো দেখত। সেদিনই প্রতিজ্ঞা করেছিল পূর্বীকে সে কোনো অপ্রাপ্তির মধ্যে থাকতে দেবে না। ইমরোজের চাচা প্রথমে ওদের 2 ভাই বোনের প্রাপ্য দিতে চাননি, কিন্তু তিনি মারা যাবার আগে ওকে ডেকে বলেন, ইমু বাবা, আমার ডাক আসছে, কিছু নিয়ে যাইতে পারবো না ওই পারে। তোদের যা পাওনা এবার বুঝে নে। আমি উকিলের কাছে সব দিয়ে গেছি, তুই খাস দিলে মাপ দিস। লোকটা যেমনই হোক, ওদের 2 ভাই বোনকে চরম দুঃসময়ে তিনি আশ্রয় দিয়েছিলেন। সেজন্যই ইমরোজ আর ইলা কৃতজ্ঞ তার কাছে। ইলার এসএসসির পরে আর পড়া হয়নি, তবে একজন অসম্ভব হৃদয়বান এবং বিত্তবান মানুষের সাথে ওর বিয়ে দিয়েছিলেন চাচা।
ইমরোজ টিউশনিকারে পড়া শেষ করেছে। এরপর ওদের মায়ের বেশ কিছু গহনা ছিল, যার সবটুকুই বিক্রি করে টাকাটা ইমরোজের হাতে তুলে দিয়েছিল ইরা। কোনো আপত্তি ধোপে টেকেনি। স্বল্প পুঁজি নিয়ে ছোট একটা ব্যবসা দাঁড় করাবার চেষ্টা করেছিল, কিন্তু প্রায় পথে বসার জোগাড় হয়েছিল। সে সময় হাত ধরেছিল পূর্বী। ইমরোজ বাসায় ফিরে ভেতরে এসে দেখল ঘরে আলো জ্বালানো হয়নি। ঘুটঘুটে অন্ধকারে সে হাতরে সুইচ অন করলো। এরপর শোবার ঘরে এসে দেখল আপাতমস্তক কাঁথায় ঢেকে পূর্বী শুয়ে আছে। শাড়ি ছড়িয়ে আছে ফ্লোরে। ড্রেসিং টেবিলের সামনে প্রসাধন সামগ্রী এলোমেলো হয়ে আছে। পূর্বী কখনো এমন করে না। শরীর খারাপ করলো না তো? কয়েকবার ডাকা সাড়া নিয়ে পেয়ে খানিকটা ঝুঁকে এসে মাথা থেকে কাঁথা সরিয়ে কপাল ছুঁয়ে দেখল না, জ্বর নেই। কয়েকবার ডাকতে পূর্বী চোখ মেলে তাকালো। তুমি গেলে না যে? সবাই তাদের বেটার হাফকে সাথে নিয়ে আসতো, আমি একা গিয়ে কী করতাম? চলো আমরা এখন বাইরে যাই, এখন মোড নেই। তাছাড়া রাত হয়েছে অনেক, 8:53 মাত্র। অনেকদিন কোথাও যাওয়া হয় না একসাথে, চলো যাই প্লিজ। ইমরোজ চেষ্টা করছে পূর্বীর অভিমান কমাতে, যদিও ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চাইছে। তবুও নিজের অপরাধবোধ কাটাতে এটুকু সে করতে চায়। বন্ধুদের সাথে আনন্দ করার কথা ছিল, অথচ ওর জন্য পারেনি। তাছাড়া পূর্বী যতই অভিমান করুক, মুখে কখনো বলতে চায় না। কেন বলে না সেভাবে এখন আর? ওদের মধ্যে কি দূরত্ব বাড়ছে? সে কি পূর্বীর কাছে থেকেও দূরের মানুষ? পূর্বীর যদিও এখন আর যেতে ইচ্ছে করছিল না, ইচ্ছেটা শুকিয়ে গেছে। তবুও ইমরোজের মুখের দিকে তাকিয়ে সে রাজি হলো। তুমি বাসায় রেস্ট নিতে পারতে। তোমাকে ক্লান্ত দেখাচ্ছি ইমরোজ। তোমার মন খারাপের কারণ আমি না গেলে বুঝবো তুমি আমার উপর রেগে আছো। অগত্যা উঠে একটা সালোয়ার কামিজ পরল। শাড়ি পরার মতো ইচ্ছে আর হলো না। রেডি হয়ে এসে দেখলো ইমরোজ বালিশে আছোয়া হয়ে চোখের উপরে হাত রেখেছে। পূর্বীর পায়ের শব্দে ক্লান্তি লুকিয়ে বলল, রেডি? চলো তাহলে। তোমাকে সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে। না গেলেও হবে ইমরোজ, ঘরে আমরা সময় কাটাতে পারি। মাঝে মধ্যে বাইরের বাতাস গায়ে লাগাতে হয় পূর্বী। তাছাড়া তোমার সাথে বেরোলে আমার ক্লান্তি পালিয়ে যাবে। এসো বলেই হাত বাড়িয়ে দিল ইমরোজ। পূর্বী ওর হাতটা ধরল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফিরে এলো। যতক্ষণ ছিল ইমরোজের পূর্ণ মনোযোগ ছিল ওর ওপরে, আগলে আগলেই চলছিল। পূর্বীর অভিমান আবারও গলে জল। আগের মতো একদিন আমরা ফুটপাত ধরে হাঁটবো, কেমন? তোমার ভালো লাগলে অবশ্যই যাব, তোমার ভালো লাগবে না? ইমরোজকে ক্ষণকালের জন্য যেন গম্ভীর দেখালো। পরক্ষণেই হেসে বলল, তুমি সাথে থাকলে সবই ভালো লাগে আমার। কেমন ফিল্মি হয়ে গেল না কথাটা? হলে হোক, জীবন ফিল্মের সাথে বেশি ফিল্মি কখনো কখনো। আজ ইলা এসেছে বাসায়। পূর্বীর সাথে ইলার খুব সহজ সুন্দর একটা সম্পর্ক। ভাই বোন দুজনেই চমৎকার মনের মানুষ। আজ পায়েস রান্না করে নিয়ে এসেছে। কোলে নাহিন। ইমরোজকে পাওয়ার জন্য সেই সকাল 8টায় রওনা দিয়েছিল, কিন্তু জ্যামের জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। একটু আগে সে বেরিয়ে গেছে। ইরাকে আনলে না আপু? ও স্কুলে গেছে। এটা বায়না করছিল মামির কাছে আসবে, তাই নিয়ে এলাম। ভালো করেছেন আপু। নাহিনকে কোলে নিয়ে বলল পড়বি। ইমু কই? এই তো একটু আগেই বেরোলো। কল দেব? না থাক, এই ছেলেটা দিন দিন রোবট হয়ে যাচ্ছে। ওকে টাইট দিতে পারো না? আপু ও কাজ পাগল মানুষ, কাজ ওর প্রথম পক্ষ। আমাকে জীবনে এনে বেচারা টানা হিসড়ার মধ্যে পড়ে গেছে। মজা করে কথাটা বললেও কোথায় যেন পূর্বী জানে কথাটা নিরেট সত্যি। শুনলাম আরবের বিয়ে ঠিক হয়েছে, ভালো হলো। তবে আঙ্কেল আন্টি একা হয়ে যাবেন। হ্যাঁ আপু, আপনি কিন্তু ভাইয়াকে নিয়ে অবশ্যই আসবেন বিয়েতে। বাবা বিশেষভাবে আপনাদের কথা বলেছে। আমি কার্ড দিয়ে দেব। তোমার মুখটা কেমন শৌক্ত লাগছে? কোনো সমস্যা? না আপু, ওই সারাদিন বাসায় সময় কাটাতে চায় না, এই আর কি। ইমোর উচিত এটা বোঝা। আমি ওকে বলবো থাক না আপু, ও যা করে আনন্দ পাক করুক না। এটা তোমার অভিমানের কথা। আমি মেয়ে তো তাই বুঝি, কিন্তু ছেলেরা এমন ভাষা বোঝে না। ওদের সব খুলে বলতে হয়। তুমি যেহেতু চাইছো না তোমাদের ব্যাপারে, আমি আর কিছু ওকে বলছি না। কিন্তু একটু ভেবে দেখো। খানিকটা থেকে ইলা আবারও বলল, আরেকটা কথা বড় বোন হিসেবে বলছি, অন্যভাবে নিও না প্লিজ। একটা বাচ্চা নিয়ে নাও। আগে কি হয়েছিল সেটা ঝেড়ে ফেলে দাও। দেখবে তোমারও সময় কাটবে, ইমুটাও যন্ত্র থেকে মানুষ হবে। পূর্বীর মাথায় কথাটাই ঘুরছিল। ইলা সহজভাবে বলেছে কথাটা, কিন্তু পূর্বে ইদানিং কোনো কিছু সহজভাবে ভাবতে পারে না। ওর মনে হলো ওর ভালোবাসায় ইমরুজকে রোবটে পরিণত করেছে কি তবে? একটা সন্তান ছাড়া রক্তমাংসের মানুষ হবে না সে। তবে পূর্বীর ভালোবাসার আর কি মানে রইল? এই ভাবনা ওকে ভেতরে ভেতরে পোড়াতে লাগলো ভীষণভাবে। শুধু পূর্বীর কি যেন মূল্য নেই ইমরোজের কাছে। তবে যে কখনো কখনো এর মাঝেও ভালোবাসা দেখতে পাই, সেটা কি ভুল? একবার যে দুর্ঘটনা ঘটেছিল তা যদি আবার ঘটে, তবে পূর্বী এমনিতেই শেষ হয়ে যাবে। তখন কি ইমরোজের জীবনে ওর অস্তিত্ব একেবারে মুছে যাবে? তখন কি করবে সে? পূর্বী, কি ভাবছো? কিছু না আপু। অন্যমনস্কতা কাটিয়ে মৃদু হেসে উত্তর দিল পূর্বী। পায়েস কেমন হয়েছে? পূর্বী এতক্ষণে খেয়াল করলো ওর হাতে পায়েসের বাটি। চামচ নাড়াচাড়া করছে, এক চামচ মুখেও তুলেছে।
নিজেকে ধাতস্থ করে বলল, খুব ভালো হয়েছে আপু। ইলা বুঝতে পারছে না হঠাৎ করে কি হলো। এই তো হাসি খুশি ছিল পূর্বে, হঠাৎ কোথায় হারিয়ে গেল। ভাবলো আগেরবারের কথা মনে হয়েছে বোধহয়। সেই সময়কার পরিস্থিতি সে দেখেছে। ইমরুজের সাথে ওর কথা বলা উচিত কিনা এটা নিয়ে ভাবলো ইলা। ছবি ভর্তি অ্যালবাম ঘাটছিল পূর্বী। প্রথম ছবিটায় পূর্বী খোলা চুল সামলাতে ব্যস্ত, মুখে আস্তঘামী সূর্যের লালচে আবার ছায়া ফেলেছে। পরের ছবিতে ইমরুজ নৌকার একদিকে ঝুঁকেছিল, কিন্তু ক্যামেরার দিকে হাসি মুখে তাকিয়েছিল। পূর্বীর মনে পড়ল দুটো ছবিও ওদের বিয়ের সপ্তাহ দুয়েক পরে। সদ্য পরিণত দম্পতি ঘুরতে গিয়েছিল পূর্বীর মেজু খালার বাড়িতে, যার মাধ্যমে ওদের বিয়ের প্রস্তাবনা শুরু হয়েছিল। মেজু খালুর পাশের গ্রামে ইমরোজদের গ্রামের বাড়ি ছিল। ইমরোজের বাবার সাথে খালুর ভালো সখ্যতা ছিল। ইমরোজকেও তার পছন্দ ছিল, কিন্তু তার নিজের কোনো মেয়ে না থাকায় তিনি স্ত্রীর মাধ্যমে পূর্বের পরিবারের পাত্রে বিস্তারিত পাঠিয়েছিলেন। বিয়ের পরপরই একটু গুছিয়ে নিয়ে ওরা তাই গিয়েছিল দাওয়াত রক্ষা করতে। সেদিন কিছুতেই ওনারা ফিরতে দেননি। বিকেলে বলেন, এসেছিস, গ্রামটা ঘুরে দেখ, এত সুন্দর নদী আছে, নদীর পাড়টা ঘুরে আয়। তার কথা রাখতে দুজন বেরিয়েছিল। নদীর পাড়ে তেমন ভিড় ছিল না তখন। কিছু নৌকা ঘাটে বাঁধা, কিছু যাত্রী পারাপার করছিল। ওরা মাঝির সাথে কথা বলে ঘন্টা ধরে ঘোরার জন্য উঠে বসেছিল। নৌকা যখন মাঝ নদীতে, তখন সূর্য ডুবি ডুবি করছিল। আকাশ জুড়ে লালিমা, সূর্য টুকটুকে লাল আবরণে যেন নিজেকে মরিয়ে নিয়েছে। সেই লাল যেন শুয়ে যাচ্ছিল ওদেরকে। রংটাকে মনে হচ্ছিল ওদের ভালোবাসার রং। পূর্বের খোপা খুলে দিয়েছিল ইমরোজ, এভাবেই সুন্দর লাগছে বেশি। হু হু, বাতাসে চুল সামলানো দায় হয়ে যাচ্ছিল পূর্বের জন্য। সে কপট রাগেই বলেছিল, কে যে ছেলে মানুষই করো না, এই বাতাসে চুল খোলা রাখা যায়? এই মাতাল বাতাস তোমার চুলের পশে আরও মাতাল হচ্ছে, সাথে আমিও। ইমরোজের নাটকে স্বীকারোক্তিতে পূর্বী সুখী সুখী হেসে বলেছিল, ওফ, তুমিও না, কি যে বলো এসব। তখন ওরা পরস্পরকে আবিষ্কার করছিল নানাভাবে, তাই লাজুক আভা ফুটেছিল পূর্বীর মুখে। নাকি পুরোটাই গোধূলি রঙের কারসাজি ছিল কি জানে। পূর্বীকে সেভাবে ফ্রেমবন্দি করেছিল ইমরোজ এক পৃথিবী মুগ্ধতায়। কি অপার্থিব ছিল সেই ক্ষণ। মাঝের কিশোর ছেলেটা একটা পাত্র দিয়ে নৌকায় ওঠা পানি নদীতে ফেলছিল। ইমরোজের সাথে হাত লাগিয়েছিল। পাশ থেকে পূর্বে ক্যামেরা হাতে ওকে ডাকতে দিকে তাকিয়েছিল। তখন ছবিটা তোলা হয়েছিল। এমন কত শত স্মৃতি পূর্বের হৃদয়ে জমি আছে, দুকুল প্লাবী ভালোবাসার সাক্ষী হয়ে। এখনও মুহূর্তগুলো স্পষ্ট, যার কিছু ফ্রেমে বাধা আছে, কিছু জমা আছে কেবলই হৃদয়ে। সেই চমৎকার অপার্থিব মুহূর্তের স্মৃতি নেড়েচেড়ে সময় কেটে যায় ওর এখন। কিন্তু সময়গুলো আর ফিরে আসে কই। এখন ওরা মাঝে মাঝে ঘুরতে যায়, কিন্তু সেই স্নিগ্ধতা যেন হারিয়ে গেছে ইট পাথরের খাঁচায়। কেমন যান্ত্রিক হয়ে গেছে সব। দুজনকে আবিষ্কার করা হয়ে গেছে বলেই কি। অ্যালবাম রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে বসলো পূর্বী। আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখল। মুখটা কি মলিন দেখাচ্ছে, চোখে নিচে শুষ্ক কালি পড়েছে। ইমরোজ কি এখন ওকে দেখে আর আগের মতো মুগ্ধ হয় না? অনেকদিন ত্বকের যত্ন নেওয়া হয় না, একবার ফেসিয়াল করাতে হবে। ভালো করে যত্ন নিতে হবে নিজের। পর মুহূর্তে নাকচ করে দিল। এই ভাবনায় নিজেই ছোট হয়ে গেল। সেসব কি ভাবছে? নিজেকে ভর্ৎসনা করলো মনে মনে। ওদের ভালোবাসায় বাহ্যিক রূপটা এতটা মুখ্য ছিল না কোনোদিন। তবে এসব ভাবনা কেন আসছে? নিজেকে পরিপাটি রাখা অবশ্যই উচিত, তবে রূপ দিয়ে মুগ্ধ করবার ভাবনটা নিতান্তই তুচ্ছ চিন্তা। সে এখন ফেসিয়াল করাবে না। যেদিন এই ক্ষুদ্র ভাবনা মাথা থেকে নামবে, সেদিন করানো যাবে না হয়। ভালোবাসাটা এত ঠুনকো নয় যে চেহারার মালিন্যতা ফিকে হয়ে যাবে। সে সিদ্ধান্ত নিল এখন সে ত্বকের পরিচর্যা করবে না। আয়নার সামনে থেকে দ্রুত সরে এলো পূর্বী। দিন দিন কেমন করে যেন মানসিকভাবে অস্থির হয়ে উঠছে। নিজেকে হঠাৎ তুচ্ছ ক্ষুদ্র মনে হলো। মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল ওর। কলিং বেলের শব্দে সম্বিত ফিরল পূর্বীর। ইমরোজ ফিরেছে। আজ আরাবির জন্য কেনাকাটা করতে এসেছে পূর্বী। সাথে ইমরোজ এসেছে। সাফায় তার বড় বোন শায়লাও এসেছে। বিয়ের শাড়ি পছন্দ করছিল। এখন ট্রেন্ডে অনেক হালকা রঙের শাড়িও দেখাচ্ছিল, কিন্তু ওদের পছন্দ লাল রংটাই। লাল রঙের বেনারসি ছাড়া আবার বাঙালি কোণে সাজ হয় নাকি? সাফায়াত বলল কথাটা। বাকিরা একমত হলো। ঐতিহ্যকে সর্বাঙ্গে জায়গা দিল। যদিও সময় পাল্টায়, সময়ের চাহিদায় অনেক কিছু পরিবর্তনশীল, তাই পরিবর্তনেও ওদের অশ্রদ্ধা নেই। কিন্তু বেছে নেবার সময় নিজের পছন্দকে প্রাধান্য দিতে চাইছে। পূর্বে নিজের জন্য শাড়ি কিনতে গেলে ইমরোজকে বলল, তুমি পছন্দ করো, তোমার যেটা ভালো লাগে সেটাই নাও, তোমার নিজের পছন্দে। আমি তো তোমার পাঞ্জাবি পছন্দ করে দিলাম, আমারটা তুমি দাও। ইমরোজ পছন্দ করছিল। পূর্বের মনে বলল একবার একটা শাড়ি পছন্দ হয়েছিল ইমরোজের। তখন এসব জায়গা থেকে শাড়ি কেনার সামর্থ্য ছিল না। নিউ মার্কেটের একটা দোকান ছিল, সেটা একটা বিজ্ঞাপনে বোধহয় দেখেছিল একটা কথা, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। তেমনই ছিল ব্যাপারটা। শাড়ির দাম ইমরোজের বাজেটের বাইরে ছিল বলে কিঞ্চিত মশে পড়েছিল বেচারা। পূর্বে না নিতে চাইলে সে কষ্ট আরও বাড়তে এই প্রান্তে। তাই ওর মনের অবস্থা বুঝে বেশ দামাদামি করে শেষমেশ কিনেছিল।
তবু কিছু বেশি পড়েছিল দামটা। কিন্তু ইমরুজের মুখে তৃপ্তির হাসি দেখে বড্ড প্রশান্তি অনুভব করেছিল সেদিন পূর্বে। এখন এত মোলামুলি করার সময় বা সুযোগ কোনোটাই নাই। অঢেল দিতে পারে বলে হয়তো আগের সেই তৃপ্তময় হাসিটাও সেভাবে মুখে এসে সেটে থাকে না। এত বেশি পরিবর্তনে বোধহয় দরকার ছিল না। দীর্ঘশ্বাস সন্তর্পণে গোপন করে ভাবল পূর্বী। প্রচলিত একটা কথা সে শুনেছিল, অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা নাকি তখন জানালা দিয়ে পালায়। কিন্তু ওদের ক্ষেত্রে হয়েছে উল্টো। প্রতিপত্তির স্তূপে ভালোবাসা চাপা পড়ে যাচ্ছে, ওজনে নুয়ে পড়ছে। বাসায় ফিরে শাড়িটা রাখতে গিয়ে একটা ছোট শিশুদের পরার একটা জামা নিচে পড়ে গেল। পূর্বী সেটা তুলে নিল হাতে, একটা ড্রয়ার খুলল সেটা রাখার জন্য। সেখানে এমন আরও কয়েকটা আছে। ছোট্ট পায়ের জুতাও সেখানে রয়েছে 2 জোড়া। সেটা হাতে নিয়ে বুকের সাথে চেপে ধরল পূর্বী। যখন জানতে পারল ওদের ঘরে নতুন অতিথি আসবে, তখন বাইরে গেলে ছোট্ট ছোট এসব পোশাক খেলনা কিন্তু ওরা ভালো লাগলেই নিয়ে আসতো। কিন্তু যার জন্য এত আয়োজন, সে সমস্ত ব্যর্থ করে দিয়ে অধরাই হয়ে গেল। দলা পাকানো একটা যন্ত্রণা পূর্বীর বুকে পা খেয়ে বেরিয়ে আসতে চাইছিল। অসহ্য যন্ত্রণায় সে মেঝেতে বসে পড়ল হেলান দিয়ে। ইমরুজ তখন বাসায় ফিরেছে। ততক্ষণে পূর্বী নিজেকে সামলে নিয়েছে। ওকে বাসায় নামিয়ে ইমরুজ আবার ফিরে গিয়েছিল। 2 সপ্তাহ পরে রেস্টুরেন্ট চালু হবে, তার জন্য কাজের শেষ নেই। খাওয়া শেষ করে ইমরুজ বলল, চলো ছাদে যাই, আজ বেশ ফ্রেশ দেখাচ্ছে তোমায়, ঘুম পায়নি? ইমরুজ বুঝল স্ত্রীর অনুযোগ, বলল, এখন এসব বলে সময় নষ্ট করে লাভ নেই, চলো চলো, হাতে অল্প একটু কাজ আছে, শেষ করে যাই। একদিন ওসব পরেই থাকুক, তাতে পৃথিবীর কোথাও কোনো পরিবর্তন আসবে না। তোমার ক্ষেত্রেও এভাবে মাঝে মধ্যে ভাবতে পারো। কিন্তু কাজ পালিয়ে যায় না, কিন্তু সময়টা হারিয়ে যায়। যে সময় একবার যায় তা আমাদের জীবনে হাজার সাদাসাদি করলেও তা ফিরে আসে না। স্ত্রীর বিষণ্ণতা শুয়ে গেল ইমরোজকে। একবার রেস্টুরেন্টটা দাঁড়িয়ে যাক, ফ্যাক্টরিতেও আর কিছু দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে। সব বড় বড় দায়িত্বগুলো একা হাতে সামলাতে হচ্ছে এখন। বিশ্বস্ত যারা আছে তাদেরকে কিছু দায়িত্ব সমন্বয় করে দিতে হবে এরপর। তাহলে একটু শ্বাস টানতে পারবে। আর একটু সময় প্রয়োজন তার জন্য, হয়তো খুব দ্রুতই সব সামলে উঠতে পারবে। এরপর পূর্বীকে আরেকটু বেশি সময় দিতে পারবে। কিন্তু ইমরুজ জানে না, সময় সবসময় হিসেব মতো চলে না। জীবন পাটিগণিত বা বীজগণিতের মতো অঙ্ক নয়। ফর্মুলা মেনে সে চলে না, বাংলা ইংরেজির ব্যাকরণ মেনেও চলে না। সে চলে তার নিজস্ব ছকে, যা গদবাঁধা নয়, ভীষণ আনপ্রেডিক্টেবল। একবার ব্যস্ততা পেয়ে বসলে তার কাঁধ থেকে নামে না। তাকে জীবনের অন্যান্য সব কিছুর সাথে ব্যালেন্স করে চলতে হয়। তা না করতে পারলে যত সমস্যা শিকড় গজিয়ে কাঁধে চেপে বসে। মন খারাপ নিয়ে ছাদে এলে মুহূর্তে কিশোরী উচ্ছলতা এসে ভর করল পূর্বের অভিব্যক্তিতে। আজ পূর্ণিমা, কেমন লাগছে? জিজ্ঞেস করার কোনো প্রয়োজন ছিল না কথাটা। এত অল্পই কি দারুণ খুশি হয় মেয়েটা। আজ পূর্ণিমা, তুমি জানতে? এমরোজ সম্মতিসূচক মাথা নাড়তেই পূর্বে স্মিথ এসে বলল, তুমি পূর্ণিমার খবর রাখছো আজকাল? তোমার চাক দিতে ভালো লাগে জানি। আমি কাল জানলাম আজ পূর্ণিমা। ভুলে যেতে পারি বলে রিমাইন্ডার সেট করে রেখেছিলাম। এখন মনে হচ্ছে আমি সার্থক। আকাশ জুড়ে অদ্ভুত আলো, পৃথিবী জলমল করছে চন্দ্রালোকিত জ্যোৎস্নায়। চাঁদের আলোয় ভেসে গেল সমস্ত অনুযোগ, অভিমান, অপ্রাপ্তি। কদিন পরে কাঙ্ক্ষিত মানুষকে সাথে নিয়ে এমন চমৎকার একটা মুহূর্ত কাটালো। এমন মুহূর্তে এত বিলম্বিত হয় কেন? ইমরোজ অভিভূত হয়ে দেখছিল পূর্বীকে। এই মেয়েটা ছোট ছোট মুহূর্তে যতটা খুশি হয়, অনেক মূল্যবান উপহারেও এত খুশি উছলে পড়ে না। অথচ সেই মেয়ের জন্য ওর সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত দিতে যায়। অদ্ভুত জ্যোৎস্না জলে অবগাহনে হারিয়ে গেল 2টি প্রাণ। আজ সুন্দর সময়টা দীর্ঘায়িত হলো, তবুও মনে হলো কত অল্প। জ্যোৎস্নাপ্লাবী সুখগুলো কখনো জীবনান্দনের বুড়ি চাঁদের মতো বনজলে ভেসে যাবে না তো? সময় বয়ে যায় কেন? কিছু মুহূর্তে মন হয় ক্ষণটুকু থেমে থাকুক, স্তব্ধ হয়ে যাক সব। কেবল মুখোমুখি বসে থেকে ভালোবাসায় মাখামাখি করুক দুজন। এই ক্ষণ ঠিক তেমনই। আজ আরাবির বিয়ে। আড়ম্বরের কমতি রাখেননি আনোয়ার সাহেব। পূর্বী টুকটুকে লাল রঙের একটা শাড়ি পরেছে, খোপায় বেলি ফুল, ছোট্ট টিপার কাজলে কি যে সুন্দর লাগছে। এমরোজ বরাবরের মতো মুগ্ধ চোখে দেখছে ওর ভীষণ পছন্দের স্ত্রীর এই সাজ। তুমি আজ এভাবে তাকিয়ে থাকবে না কি সবসময়? লোকে কি বলবে? বলবে লোকটা বউ পাগল। ধুর, বলল বটে, তবে ওর ভালো লাগছে। এবারও পূর্বীও তাকালো ইমরোজের দিকে পূর্ণ দৃষ্টিতে। খয়েরি রঙের পাঞ্জাবিতে ভীষণ মানিয়েছে। ইদানিং চশমা ধরেছে, কালো ফ্রেমের চশমায় বুদ্ধি দিতে চোখটুকু আটা, তবে এর জন্য আরও আকর্ষণীয় লাগছে। ট্রিম করা ছোট ছোট দাড়ি চেহারায় বাড়তি মাত্রা যোগ করেছে। পূর্বী চোখ নামিয়ে নিয়ে বলল, রুমের বাইরে লোক গিজগিজ করছে, চলো, দেরি হয়ে যাবে এবার। আরবি নির্ঘাত মন খারাপ করবে, আমি যাই। ইমরোজ হাসলো। আনোয়ার সাহেব ডাকছেন, বরপক্ষ চলে আসবে। বাড়ির ছাদে আয়োজন করা হয়েছে। ক্যাটারিং সার্ভিসের সব ঠিকঠাক আছে কিনা শেষ মুহূর্তে দুজন আরেকবার চেক করলো।
ছাদের অন্য প্রান্তে আরবের বন্ধুরা সব হইহুল্লোড় করছে, ওদের কাজিনরা সব ওইদিকে। আনন্দময় পরিবেশ। পূর্বে আরবের ঘরে এসে বসলো। শ্বাস শেষ হয়েছে মেয়েটার। অসম্ভব সুন্দর লাগছে কনেকে। ওকে দেখে বলল, আপু, আমার না ভীষণ টেনশন হচ্ছে, হাত ঘামছে বারবার। বিয়ের দিন সব মেয়েরই এমন লাগে। অভ্যস্ত জীবন, পরিচিত পরিবেশ ছেড়ে অন্য জায়গায় মানিয়ে নিতে হয় বলে এমন লাগে। মনে হয় জীবনটা বদলে গেল। সাফায় তো তোকে খুব ভালোবাসে, এটা খুব ইম্পর্টেন্ট। তোর জন্য মানিয়ে নেওয়াটা সহজ হবে। তোমার কেমন লেগেছিল আপু? পূর্বের বিয়ের দিনের কথা মনে পড়ল। ওরও এমন লেগেছিল। ওর ক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম ছিল। তখন তো সে ইমরোজকে অতটাও জানতো না। একটা অদ্ভুত ঘোরের মধ্যেই খেয়াল করেছে বিয়ে হয়ে গেছে। ওই বাড়িতে গিয়ে সব চিন্তা মিলিয়ে গিয়েছিল। বিয়ের রাতে বারান্দায় ওই মুহূর্তের পরেই মনে হয়েছিল এই মানুষটা ওর। এই বাড়ি, এই ঘর, ওই সংসারটা সমস্তই ওর। সেদিন রাতে সে ইমরোজের চোখে চোখ রেখে মনে মনে বলেছিল, হৃদয়ের যতটা গভীর থেকে প্রগাঢ় নিঃশ্বাস বেরিয়ে আসে, ঠিক ততটা তারও গভীরে তোমাকে ঠাঁই দিলাম। সেদিন পূর্বের কথাগুলো মুখে না বললেও ইমরোজ বুঝে নিয়েছিল সমস্তটাই। এখনও সে মনে মনে কত কথা বলে। মানুষটা কি তার সবটা বুঝতে পারে? হয়তো না। বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। কোণে বিদায় হলো। অগত্যারা তার যার গন্তব্যে ফিরে গেল। বাবা মা খুশি, তবে একাকিত্বের কষ্টটা ফুটে আসে। যদিও আরবের সামনে এটা তারা প্রকাশ করেনি, কিন্তু একাকিত্বকে পূর্বের চাইতে বেশি আর কি উপলব্ধি করতে পারে। তাই সে সবটা বুঝে আরও দুদিন এখানেই থাকবে বলে মনস্থির করলো। ইমরোজ ফিরে গেল বিয়ের পর দিনই। মা রান্না করছিল। তেলে পেঁয়াজ নাড়াচাড়া করতে করতে মা জিজ্ঞেস করলেন, কী রে, এত কি ভাবছিস? কোনো সমস্যা? কয়েকদিন থেকে দেখছিস সারাক্ষণ কি যেন ভাবিস। মায়ের উৎকণ্ঠা দেখে পূর্বে বলল, কই, কিছু না তো মা। তিনি অন্তর্ভেদে দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এরপর বললেন, মা রে, জামাই তোকে বোঝে, আমি জানি। তবুও কখনো কখনো নিজে মুখে অনেক কিছু বলতে হয়। মা হিসেবে, একজন মেয়ে হিসেবে কথাটা বললাম। ব্যস্ততা জীবনের অংশ, সেটা তোর মেনে নেওয়া উচিত। পাশাপাশি ওর মানা উচিত ব্যস্ততায় জীবনের সব কিছু নয়। পূর্বের বিষয় নিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। মা বোধ হয় এমনই হয়, তাকে মুখ ফুটে সবসময় কিছু বলতে হয় না। কেমন করে যেন সমস্তই পড়ে নেন। পূর্বে কি একটু বেশি ভাবছে? ভাবনাগুলো কি অযৌক্তিক? নিশ্চয়ই নয়। কিন্তু বলে বলে সে ভালোবাসা নিতে চায় না। তার কোথাও যেন বাধে। পূর্বের মতো ভালোবাসায় কোনো কার্পণ্য নেই। তবুও ইমরোজের সময়ের এত হিসেব কেন? ইমরোজের রেস্টুরেন্ট চালু হয়েছে। তার মাসখানেকের মাথায় ওদের ঘরে সুখবর এলো, পূর্বী মা হতে চলেছে। ইমরোজ আজ আগেভাগে কাজ শেষ করেছে। ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখনই শফিক এলো। ওর পুরনো বন্ধু, একসময় খুব কাছের ছিল। যদিও 2-2.5 বছর হয় যোগাযোগ নেই। ফেসবুকে নিউজ ফিডে মাঝে মধ্যে হাল হকিকত দেখতে পাই। বেশ গুছিয়ে নিয়েছিস সে দেখছি। অনেকদিন থেকেই ভাবছিলাম আসবো, কিন্তু সুযোগ হয় না। ইমরোজের যদিও ভেতরে ভেতরে রাগ হচ্ছিল, তবু মুখে সৌজনের হাসি ঝুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। হঠাৎ কি মনে করে এদিকে পা পড়ল তোর? শফিক ম্লান হাসল, কিছু একটা ভাবলো। এরপর বলল, তোর সাকসেস দেখে ভালো লাগছে, মন থেকে বলছি। কফি চলবে? চলবে। সিগারেট হবে? ছেড়ে দিয়েছি অনেক দিন। বদ অভ্যেস ছাড়াই ভালো। আমার ইদানিং বেড়েছে। এখানে সিগারেট ধরালে তুই কিছু মনে করবি? ইমরোজের মনে পড়ল, ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা সিগারেট দুজনে ভাগাভাগি করেও টেনেছে। আজ কেমন ফর্মাল মনে হলো সম্পর্কটাকে। সময়ের ঘৃণাবর্তে সম্পর্কগুলোতেও কেমন মরিচা পড়ে যায়। এত ফর্মালিটি মেনটেন করছিস কেন? তোর ইচ্ছে করলে ধরা। একটা স্টে এগিয়ে দিয়ে বলল ইমরোজ, সিগারেট ছাড়লেও এটা রাখতে হয়। অনেক মানুষের সাথে ওঠা বসা তাদের জন্য প্রয়োজন হয়। শফিক সিগারেট বের করে সাথে সাথে ধরায় না, লাইটার হাতে বসে থাকলো। এর মধ্যে কফি চলে এলো। লাইটার জেলে সিগারেট ধরাতে ধরাতে শফিক বলল, একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি রে। গলায় সংকোচ চাপা রইল না। এত ইতস্ত না করে বলে ফেল। মা খুব অসুস্থ, একটা জরুরি অপারেশন লাগবে। হাতে যা টাকা আছে তাতে হবে না, 1050 ধার দিতে পারবি? এটাকে কি বলে ইমরোজ ভেবে পেল না। সময়চক্র, এটাকেই কার্মা বলে বোধ হয়। সেবার ইমরোজ ছিল শফিকের জায়গায়। এখন সময়ের চাকার অনবরত ঘূর্ণনের জায়গাটা রিভার্স হয়ে গেছে। সিচুয়েশন এরকমই আছে, শুধু পরস্পরের জায়গা পাল্টাপাল্টি হয়ে গেছে। তখন পূর্বীর প্রেগনেন্সির 5 মাস চলছিল। ওই বাসার সিঁড়িগুলো ছিল পুরনো ধাঁচের, ওঠানামা করতে ওর কষ্ট হতো। একদিন সিঁড়ি থেকে পড়ে গেল। ওদের শোক সাথে নিয়ে গেল। একই সাথে মাথায় আঘাত পেয়েছিল মেয়েটা। হাসপাতালে ছোটাছুটি করতে গিয়ে হাতে টাকা শেষ হয়ে গিয়েছিল। মোটামুটি মানের একটা প্রাইভেট ক্লিনিকের বিল সংকুলন হচ্ছিল না। 30,000 টাকার জন্য তখন রীতিমতো পাগল প্রায় অবস্থা হয়েছিল ইমরোজের। দুলাভাইকে বলে সাহায্য পাওয়া যেত, কিন্তু হাত পেতে টাকা নিতে আত্মসম্মানে বাধ্য ওর। তাই অনেক আশা নিয়ে সে ছুটে গিয়েছিল শফিকের বাসায়। শফিকের তখন বেশ রমরমা অবস্থা। শফিক সেদিন নানান অজুহাত দেখিয়ে ওকে ফিরিয়ে দিয়েছিল। নিরাশ হয়ে হাসপাতালে এসে দেখেছিল বিল মেটানো হয়ে গেছে। পূর্বের বাবা দিয়েছিলেন সবটা। লজ্জায় অনেকদিন পূর্বেই তার বাবার মানুষদের দিকে চোখ তুলে সে তাকাতে পারেনি। আনোয়ার সাহেব সজ্জন ব্যক্তি,
তিনি এসব নিয়ে কোনোদিন কথা তোলেনি। তবুও আত্মদহনে পড়ে গিয়েছিল ইমরোজের ভেতরটা। সেদিনই হাসপাতাল থেকে ফিরতে ফিরতে প্রতিজ্ঞা করেছিল ওকে বড় হতে হবে। পূর্বীকে পুরো স্বাচ্ছন্দ্য দিতে পারলে, একটা ভালোবাসায় রাখতে পারলে হয়তো এই দুর্ঘটনায় ঘটত না সেদিন। সন্তান হারানোর সমস্ত দায় নিজের অক্ষমতার উপরে চাপিয়ে দিয়েছিল ইমরোজ। তখন অবশ্য শফিকের উপরে রাগ হয়নি। ভেবেছিল মানুষের হাতে তো সবসময় টাকা থাকে না। কিন্তু তার ঠিক এক সপ্তাহ পরে যখন শফিকের ফেসবুক পোস্টে তার স্ত্রী আর 2 বছরের সন্তানকে নেপালে ঘুরতে যাবার ছবি দেখেছিল, তখন ভীষণ অসহায় লেগেছিল ইমরোজের। অদম্য জেদ এসে ভিড়েছিল ওর মধ্যে। পূর্বীর হাতের মুঠো সমস্ত সুখ তুলে দেবার বদ্ধপরিকর চেষ্টায় ওর আজকের এই অবস্থান। সাথে বোধহয় কিছুটা অন্যকে দেখিয়ে দেবার প্রচেষ্টা যোগ হয়েছিল। আজ সহসা সেদিনের সেই ক্রোধ যেন ফিরে আসতে চাইল ইমরোজের মধ্যে। শফিককে ফিরে দিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করার লোভ হলো। দেখাতে ইচ্ছে করলো, দেখ কতটা অসহায় লাগে। ইমরোজ মহামানব নয়, তাই প্রতিশোধ স্পৃহাকে সে তুচ্ছ করতে পারছে না। সে বলল, তোর হঠাৎ এমন টানাটানি চলছে যে? তুই আমার সবচাইতে কাছের বন্ধু ছিলি। আমরা সব সুখ দুঃখ ভাগাভাগি করতাম এক সময়। তাই নিজের একটা কথা শেয়ার করি। আমার ওয়াইফ তিনি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী মহিলা। ওর লেটেস্ট মডেলের আইফোন চায়, নিত্য নতুন ড্রেস চায়। সোসাইটি মেনটেন না করলে ওর মাথা কাটা যায়। কষ্ট করে যা ইনকাম হয় সব চলে যায়। আমার কোনো সঞ্চয় আর হয় না। এখন আর এসব ভাল লাগে না আমার। শফিকে দেখে বোঝা যায় সত্যি খুব চাপের মধ্যেই আছে। ভালোবেসে বিয়ে করেছিল সময়ের সাথে তাল মিলিয়ে চলা তিন্নিকে। একসময় শফিক পাগলামি করেছিল ওকে পেতে। এখন সেই জিনিসটাই ওর অপছন্দের। মা আমাদের সাথে থাকে, এটা ওর পছন্দ নয়। ইমরোজের চোখে ভেসে উঠল একটা মিষ্টি মুখ, ছোটোখাটো গড়নের, কিন্তু কেমন মামা একটা ব্যাপার। সে মাতৃস্নেহ পায়নি। শফিকের বাসায় প্রায় যেত। ওই মহিলার মধ্যে যে মাতৃছায়া খুঁজে পেত কিছু সময়ের জন্য। মুহূর্তেই পৈশাচিক স্পৃহা নিঃশেষ হয়ে গেল ইমরোজের। ধীরে ধীরে মনটা আর্দ্র হয়ে উঠল। সে মহামানব নয়, মানুষ তো। মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে সে মানুষ থাকলো কই। তবু একটা চিরস্থায়ী দাগ রয়ে গেছে, সেটা মুছবে না কিছুতেই। খারাপ সময়ে আশেপাশের মানুষের সমস্ত আচরণ মনে থেকে যায়। একটু সহমর্মিতা দেখানো মানুষ যেমন হৃদয়ে স্থায়ীভাবে ভালোবাসায় আসীন হয়ে যায়, তেমনি যারা দাঁতমুখ বের করে নিজের আসল রূপ দেখিয়ে ফেলে, তারাও বিদ্রুপতা নিয়ে গেঁথে যায় হৃদয়ে। এর পরিবর্তন হয় না। তুই আগামীকাল বিকেলে একবার আয়, আমি টাকা রেডি করে রাখবো। শফিক আদবদন হয়ে গেল। এতক্ষণ যেটুকু সংকোচবোধ ছিল, এবার তার কয়েকগুণ বেড়ে গেল। কফি ঠান্ডা হয়ে গেছে, সিগারেটও নিভে গেছে। আমি ভাবিনি তুই আমাকে সাহায্য করবি। সেদিনের জন্য সরি রে। ইমরোজের মনে হলো এভাবে যেন শোধবোধ হলো। ফিরিয়ে দিলে শফিক চলে যেত তিক্ততা নিয়ে। সেও হয়তো ইমরোজের জন্য মনে বৃতৃষ্ণা পুষে রাখত। শফিকের নিচু হয়ে যাওয়া মুখটা দেখতে পেত না ইমরোজ। এটা তো এক ধরনের প্রতিশোধ। একজন মায়ের সামান্য হলেও উপকারে আসে গেল, আবার বন্ধুর বিদ্রুপ আচরণ দেখে আঙ্গুল দেখিয়ে দেখানো গেল। আন্টির অপারেশন কোথায় হবে জানাস? অনেকদিন ওনাকে দেখি না। মাও তো তোর কথা বলে মাঝে মধ্যে। শফিকের গলাটা কি সামান্য কাঁপলো? তাই তো মনে হলো ইমরোজের। আজ প্রসন্ন চিত্তে বাড়ি ফিরল ইমরোজ। সবসময় পৈশাচিকতা নিয়ে জেতা যায় না, কখনো কখনো সহমর্মিতা দিয়েও জয়ী হওয়া সম্ভব। পূর্বে খুব খুশি হলেও মনে ভয়টা ফিরে ফিরে আসে। গতবারের দুঃস্বপ্নকে তাড়িত করে। চলাফেরা করে অত্যন্ত সতর্ক থেকে রান্নাঘরে যায় একেবারে কমিয়ে দিয়েছে। ইলা দিনে সে প্রায় ওর সাথে গল্প করে যায়। মা আসেন মাঝে মধ্যে। বাবাকে একা রেখে বেশি সময় এখানে দিতে পারেন না। গত 2 মাস এভাবেই চলছে। পূর্বে একা থাকলেও পেটের উপরে হাত রেখে নানান স্বপ্নের কথা শোনায় অনাগত সন্তানকে। তবে রাতে ঘুমালে খুব বাজে বাজে দুঃস্বপ্ন দেখে। রাতে ঘুম ভেঙে যায়। ওর জন্য বেচারা ইমরোজও ঠিকঠাক ঘুমাতে পারে না। ইদানিং পূর্বের ভয় হয়, এবার আগলে রাখতে পারবে তো। ইমরোজ এখন চেষ্টা করে সন্ধ্যার কিছুক্ষণ পরে চলে আসতে। সবসময় পারে না, তবে খোঁজ খবর নেয় সবসময় মুঠোফোনে। রুটিন চেক আপে নিয়ে যায় সময় বের করে। ডাক্তার বলেছে ভয়ের তেমন কিছু নেই, সব স্বাভাবিক আছে। একটাই সমস্যা, ব্লাড প্রেশার ওঠানামা করে। ওকে দুশ্চিন্তা করতে নিষেধ করেছে, কিন্তু পূর্বে তা পারে না। না চাইতে অদ্ভুত অদ্ভুত সব ভাবনা মাথায় আসে। যদিও ডাক্তার বলেছে এই সময় এটাও নাকি স্বাভাবিক, তবে আগের বারে একটা ভয় যেহেতু এখনও ওর মনে আছে। সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হলে ভালো হয় বলেছে। 6.5 মাস চলছে পূর্বে প্রেগনেন্সির। ইমরোজের কি একটা নিয়ে যেন ব্যস্ততা হুট করে আবার বেড়ে গেছে। পূর্বে এসব নিয়ে তেমন একটা আগ্রহ দেখা নেয়, তাই ঠিকঠাক জানে না। শুধু জানি হুট করে আবার ব্যস্ততা বেড়ে গেছে। রহিমা ইমরোজ ফেরার পরে যায় এখন। ইলার মেয়েটা স্কুল এখান থেকে দূরে হয়ে যায় বলে থাকতে পারে না। আরাবিটা চট্টগ্রাম চলে গেছে, সাফায়েতের সেখানেই পোস্টিং। সেও সেখান থেকে একটা প্রাইভেট কলেজে জয়েন করেছে। যাবার আগে পূর্বীর সাথে 2 দিন থেকে গেছে। ইমরোজ ফিরল 8টার পরে। 8:30টার মধ্যে খাবার শেষ করে শোবার ঘরে এলো দুজন। সারাদিন কেমন কাটলো? যেমন কাটে। নির্লিপ্ত উত্তর পূর্বীর। পূর্বীর হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে নিজে ওর পাশে বসলো ইমরোজ।
পূর্বী স্ফীত পেটের উপরে গভীর মমতায় হাত রেখে স্বপ্নাতুর গলায় বলল, আর কয়েকটা দিন পূর্বী, তুমি আর আমি আর সে। পূর্বী ইদানিং শিশুদের ছবি দেখলেই থেমে যায়, আদর করতে ইচ্ছে করে। কিছু ছবি সে সেভ করে রাখে। সেদিন মা ছোট ছোট কয়েকটা কাঁথা নিয়ে গেছেন, এর মধ্যে কিছু নতুন আর দুটো পূর্বীর নিজের ছিল। মা যত্ন করে রেখে দিয়েছিলেন। সেও ঠিক করেছে ওর বাচ্চার কাঁথাবালি স্মৃতি হিসেবে রেখে দেবে, বড় হলে দেখাবে। ওর মতো সে নিশ্চয়ই ভীষণ খুশি হবে। অবশ্য সময় যেভাবে বদলাছে, ওই জেনারেশনের কাছে এসব আবেগের মূল্য থাকবে কি না তাও একটা কথা। এসব নানা ভাবনা পূর্বীর মাথায় ঘুরপাক খায়। ও কিন্তু ওর বাবাকে খুব মিস করে, ওর মাকে করে না বুঝি। ওর মা তো অভ্যস্ত হয়ে গেছে মিস করতে করতে, এখন এটাই স্বাভাবিক বলে মনে হয়। পূর্বেই ঘুরে ফিরে মন খারাপের কথা দিকে চলে যাচ্ছে। বুঝতে পেরে প্রসঙ্গ পরিবর্তন করলো ইমরোজ। আচ্ছা, বাবুর নাম ঠিক করেছ? ইমরোজের প্রশ্নের উত্তরে সে বলল, কয়েকটা নাম সিলেক্ট করেছি, দেখো তো কেমন লাগছে। কয়েকটা মেয়ে বাবুর নাম আর কয়েকটা ছেলে বাবুর। প্রবল উৎসাহ নিয়ে মোবাইলের নোটপ্যাড ওপেন করলো পূর্বী। দুটো নাম পড়ার পরেই ইমরোজের মোবাইল ঝনঝন শব্দে বেজে উঠল। শব্দটা দুজনের কাছেই এই মুহূর্তে ভীষণ কর্কশ মনে হলো। ইমরোজ মুঠোফোন হাতে নিয়ে বলল, আমি কথা শেষ করে আসি 5 মিনিটে, এরপর দুজন মিলে নাম ঠিক করব। কল রিসিভ করে সে বারান্দায় চলে গেল। খুব সিরিয়াস ধরনের আলাপ। পূর্বী 10 মিনিট অপেক্ষা করলো, এরপর বিছানায় গায়ে এলিয়ে দিল। ওর হঠাৎ মনে হলো, এই যে এত স্বপ্ন, এত অপেক্ষা, এত পরিকল্পনা, সব ঠিক থাকবে তো? পেটের উপরে হাত রেখে ভেতরের জনের অস্তিত্ব বুঝতে চেষ্টা করলো। পূর্বী যদি কিছু একটা হয়ে যায়। পত্রিকায় খবরে কতই তো দেখা যায় সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু। এরকম স্বপ্ন সে ইদানিং দেখে প্রায়ই। ইমরোজের সাথে শেয়ার করে না, শুধু শুধু দুশ্চিন্তায় ফেলতে ইচ্ছে করে না। নিজেকে বোঝায় পড়বি এসব অমূলক ভাবনা ছাড়া আর কিছুই নয়। তবুও কেন যেন শতপ্রকার আজে বাজে ভাবনা চিন্তা ওর মাথায় আসে। এসব ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে বলল। ইমরোজ কথা শেষ করে দেখলো 33 মিনিট 42 সেকেন্ড কথা বলেছে। ঘরে এসে দেখলো পূর্বী ঘুমিয়ে পড়েছে, কপাল কুঁচকে রয়েছে। নিশ্চয়ই ওর উপরে রেগে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এত সময় লাগবে কথা শেষ করতে সে ভাবতে পারেনি। ইমরোজ পূর্বীকে ভালো করে শুয়ে গায়ে কাঁথা টেনে দিল। সেও মিনিট 10-এর মধ্যে গুছিয়ে পূর্বীর পাশে উঠে বসলো শুয়ে পড়ার জন্য। ওর বালিশের কাছে পূর্বীর মোবাইলটা সে হাতে নিয়ে দেখলো নোটপ্যাড ওপেন করা। নামগুলো নিজের মুখে নিশ্চয় ওকে শোনাতে চেয়েছিল। মেয়েটার মন ভালো করতে গিয়ে আরও খারাপ করে দিল। ইমরোজের অনুতাপ হলো নিজের ওপরে। লাইট বন্ধ করার আগে পূর্বীর মুখটা একবার দেখলো ইমরোজ। কপালে ঠোঁট ছুঁয়ে হাত বাড়িয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সে। ইদানিং পূর্বীর খুব অদ্ভুত অদ্ভুত ইচ্ছে হয়। এই যেমন এখন খুব ইচ্ছে করছে পায়ে আলতা মাখতে। ওর মনে আছে বিয়ের পরে ওকে খুশি করার জন্য আলতা নিয়ে আসতো ইমরোজ। তখন সদ্য বিয়ে হয়েছে, ওরা সংসার গোছিয়ে নেবার চেষ্টা করছিল। তখন একদিন পূর্বী রান্না করছিল, তেলে পেঁয়াজ নাড়ছিল। ইমরোজ সেই সময় বাসায় ফিরল, হাতে খুন্তি নিয়ে সে এসেছিল দরজা খুলতে। কপালে ঘাম জমেছিল। এখন একটু রুমে এসো না প্লিজ, তুমি যাও, আমি 5 মিনিট পরে আসি। ইমরোজ ওর হাত ধরে বলল, 5 মিনিট পরে করো কাজ। আরে পেঁয়াজ পড়ে যাবে তো, পড়ুক, আমি হেল্প করে দেব। কি যে পাগলামি করো না তুমি। রুমে আসতেই ওকে বিছানায় বসতে বলল। পূর্বী বসতেই ইমরোজ ওর একটা পা এগিয়ে নিয়েছিল। কি করছো? ইমরোজ ওর পকেট থেকে একটা আলতার গৌটা বের করলো, এরপর ওর পায়ে লাগিয়ে দিল সযত্নে। পূর্বীর সেদিন কি যে ভালো লেগেছিল। পূর্বীর খুশি থেকে সেদিন ইমরোজ তৃপ্তির হাসি হেসেছিল। তখন তো এখনকার মতো বহুমূল্য উপহার দিতে পারতো না। আলতা, টিপ, কাচের চুড়ি, কাজল আর বড় কোনো উপলক্ষে একটা তাঁতের শাড়ি, তাই হয়তো এসবের সে নিজের সমস্ত ভালোবাসা মিশিয়ে দিতে চাইতো। এখনকার উপহারে যেন সেই প্রাণস্পন্দন কম থাকে। এখনকার উপহারে নিজেকে উজাড় করে দেবার আবেদনটুকু থাকে না বলেই হয়তো। উপহারের চাইতে উপহারে মিশে থাকা মায়াটুকুও বিশেষ হয়ে ওঠে শেষ পর্যন্ত। সেটার বস্তুগত মূল্য তখন মুখ্য হয় না। এটা কেন লোকে বুঝতে চায় না? পূর্বের স্মৃতি রমণধনের তাল কাটল। ইমরোজ কল করেছে। খোঁজখবর নিয়ে কল কাটার পরে পূর্বীর মনে হলো এভাবে এক পেশে দোষ মানুষটাকে নাও দেয় বোধহয় ভালো। সে এখনও ইমরোজের মধ্যে ওর ভালোবাসা অনুভব করতে পারে, হয়তো সময়টাই ওর অন্তরায়। এই ভালোবাসাটুকু এখনও অদৃশ্য সুতো হয়ে ওদের বেঁধে রেখেছে একসাথে। সে গেল রান্নাঘরে, লেবু খুঁজে পাচ্ছিল না। এখানেই তো থাকার কথা ছিল। রহিমা এসে জিজ্ঞেস করতে পূর্বীর মনে পড়ল লেবু গতকাল শেষ হয়ে গিয়েছিল, আজ আনানো হয়েছে। রহিমা বাজারের ব্যাগ থেকে লেবু বের করে দিল। সন্ধ্যার পরে ডায়েরিটা নিয়ে একটু বসলো পূর্বী। ছোটবেলা থেকেই দৈনন্দিন জীবনের বিশেষ ঘটনাগুলো সে লিখতে পছন্দ করত। তখন যদিও নিয়মিত লেখা হতো না, এরপর সাংসারিক টানাপোড়েনের মধ্যেও তেমন সুযোগ হয়ে উঠত না। কিন্তু ইমরোজের ব্যস্ততায় নিজের না বলা অনেক কথা সেই ডায়েরিতে লিখে রাখছে। 5 বৃত্তি পরীক্ষায় খুব ভালো করায় বাবা একটা ডায়েরি ওকে কিনে দিয়েছিলেন।
তখন থেকে এই শখ তৈরি হয়। এখানে আগে একভাবে লিখেছিল, এখন সেই একই ঘটনাগুলোর সাথে নিজের একাকিত্বের বিষণ্ণতা যুক্ত হয়েছে। ভিন্ন আঙ্গিকে চেনা ঘটনাগুলো উঠে আসছে। এখন কলমের কালিতে নির্গত হচ্ছে বিষাদময় অপেক্ষার গল্প, ফিরে পাবার প্রবল আকাঙ্ক্ষার গল্প, আরও একজনের আগমনের স্বপ্ন। যদি এখন বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না, অস্থির লাগে, ক্লান্তিও আসে অল্পতেই। রাতে শোবার আগে পূর্বী বলল, এই দেখো তো আমার জ্বর এসেছে কিনা। ইমরুজকে ভীষণ চিন্তিত দেখালো। দ্রুত পায়ে এগিয়ে এসে ওর কপালে হাত রেখে বারবার প্রশ্ন করলো, কি হয়েছে? জ্বর তো নেই, শরীর খারাপ লাগছে তোমার? পূর্বী নিজের কপালে রাখা ইমরুজের হাতটা মৃদু চেপে ধরে বলল, এইভাবে থাকো কিছুক্ষণ। ইমরুজের কপালের ভাঁজ দূর হলো, ঠোঁটে মৃদু হাসি খেলে গেল। একসময় পূর্বী রান্নাঘরে বা সেলাই নিয়ে ব্যস্ত থাকলে ইমরো গিয়ে বলতো, পূর্বী দেখো না জ্বর এলো কিনা। কই, জ্বর নেই তো। আমি জানি, তাহলে মিথ্যে বললে কেন? তোমার স্পর্শ পেতে ইচ্ছে করছিল তাই। ইমরুজের পাগলামিতে পূর্বী হাসত ভীষণ। প্রশ্রয়ের হাসি। ওর কাছ থেকে শেখা কৌশলও নিজের উপরে ফিরে আসতে দেখে সারাদিন পরিশ্রমে যে ক্লান্তি সব নিমিষেই পালিয়ে গেল ইমরুজের। কপালে হাত ধরে রেখেই পূর্বী জিজ্ঞেস করলো, আচ্ছা ইমরুজ, তুমি তো ভীষণ ব্যস্ত, সময় বের করতে পারো না, বাবাকে সময় দিতে পারবে তো? আমি খুব চেষ্টা করছি পূর্বী, তুমি তো আসোই, আমাকে টেনে ফেরাবে। আমি যদি না থাকি? ইমরুজ প্রথমে সেভাবে ভাবিনি, বুঝতে পারিনি। বলল, মানে তুমি কোথায় যাবে? ধুরো, যদি কিছু একটা হয়ে যায় আমার। ইমরুজ চমকে উঠে হাত ছড়িয়ে নিয়ে পূর্বীকে হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এসব কি বলছো তুমি? আর ওকে থামিয়ে দিয়ে পূর্বী বলল, আমার ইদানিং কি মনে হয় জানো, আমি বোধহয় ওকে বড় হতে দেখতে পারবো না। আমি না থাকলে ওকে দেখবে তুমি, তোমার পুরো সময়। কথা শেষ করতে পারে না পূর্বী। ইমরুজ ওকে জড়িয়ে নেয় প্রগাঢ় আলিঙ্গনে। ওর বুকের কম্পন অনুভব করছে পূর্বী। কোনো কথা হয় না আর, তবে ইমরুজ ওর স্পর্শ দিয়ে দিল পূর্বীর উত্তর। ইমরোজ বিচলিত হলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করেছিল ওরা। তিনি বলেছিলেন, এই সময় হরমোনের তারতম্যের জন্য অনেকের মধ্যে এমন সমস্যা দেখা যায়। মৃত্যু চিন্তা, ভালো লাগা বিষয়গুলো বিরক্ত লাগা, সাধারণ জিনিস ভুলে যাওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা সহ আরও অনেক রকম দুশ্চিন্তা মনে জায়গা করে নেয়। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত যত্ন। শরীরের পাশাপাশি মানসিক যত্নের প্রয়োজন হয়। পূর্বীর ভয়টা ইমরোজের মধ্যেও সংক্রমিত হলো যেন। পূর্বীর ডেলিভারি ডেট 2 সপ্তাহ পরের। শরীর ভালো যাচ্ছে না একেবারেই। পায়ে পানি জমে ফুলে গেছে, ব্লাড প্রেশার ওঠানামা করছে, মেজাজের পারদ সহসায় চড়ে যায়। ইমরোজ গত 1 মাসে ওকে পর্যাপ্ত সময় দিয়েছে, এত আরাধ্য সময়, কিন্তু পূর্বী ঠিকঠাক উপভোগ করতে পারল না। এখন মাঝে মধ্যে মনে হয় দূরত্বে বোধহয় সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। ইমরোজের কাছে থাকা ওকে ওর একাকিত্বকে যেন বেশি করে মনে করে দিচ্ছিল। মাঝে মধ্যে তো পূর্বীর এমনও মনে হচ্ছিল যে বাচ্চার জন্যই বুঝি এত আয়োজন। ওর জন্য হলে তো আরও আগেও এই সময়টা বের করে পারত। এই ভাবনাটা ওর ভালো লাগছে না। নিজেকেই মনে হচ্ছে স্বার্থপর। চরম এই মানসিক দ্বন্দ্বে সে বিপর্যস্ত বোধ করছে। অনেক মোটা হয়ে গেছি না? ইমরোজ পাশে বসেছিল, তখন তাকে প্রশ্নটা করলো পূর্বী। ইমরোজ বুঝলো পূর্বী কমপ্লেক্সে ভুগছে। সে বলল, এখনকার সৌন্দর্য আলাদা, লাইফের প্রত্যেকটা স্টেজের আলাদা আলাদা সৌন্দর্য আছে। কেমন মামা লাগছে তোমাকে? আমাকে খুশি করার জন্য বলছো জানি। ইমরোজ আহত দৃষ্টিতে তাকালো পূর্বীর দিকে। পূর্বী, ভালোবাসা পৃথিবীর সুন্দরতম জিনিসগুলোর একটি। যাকে ভালোবাসা যায় তাকে কখনোই কোনো অবস্থাতেই অসুন্দর লাগে না। আমার ভালোবাসা নিয়ে তোমার মনে এখনও সন্দেহ আছে? পূর্বী উত্তর দিল না, তবে প্রগাঢ় দৃষ্টিতে তাকালো ইমরোজের দিকে। চোখাচোখি হলো আবার নতুন করে। চোখে যেন হৃদয়ের অব্যক্ত আকুলতা সমস্তই প্রকাশিত হলো। রাতে পূর্বী ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে ইমরোজ ঘুমালো। ওর ঘুম ভাঙলো মাঝরাতে পূর্বীটাকে। মেয়েটা অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। ইমরোজ, সময় হয়ে গেছে মনে হয়। কোনো মতে শব্দগুলো বেরোলো পূর্বীর গলা চিরে। বসে পেটে হাত রেখে ব্যথা সহ্য করার প্রাণান্তকর চেষ্টা করছিল পূর্বী, কিন্তু সম্ভব হচ্ছিল না। ইমরোজ ঘড়ি দেখল, রাত 2:30 পেরিয়ে গেছে। কি করবে বুঝে উঠতে না পেরে ইরাকে কল দিল। ইরা বলল, লেবার পেইন, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যা। যেই ডাক্তারের কাছে রুটিন চেক আপের জন্য যেত তাকে কল দিয়ে জানা গেল ভাগ্য সুপ্রসন্ন, আজ তার নাইট শিফট, তিনি হসপিটালে আসেন। ইমিডিয়েটলি যেন পূর্বীকে নিয়ে আসা হয়। অ্যাম্বুলেন্স আসতে সময় নষ্ট হবে বলে ইমরোজ নিজেই গাড়ি বের করে পূর্বীকে কোলে তুলে নিয়ে এলো গাড়িতে। ড্রাইভার আজ ছুটিতে। পূর্বী ইমরোজের হাতে হাত রেখে বলল, আমার কিছু হয়ে গেলে ওকে দেখো, তোমার কিছু হবে না, কিছুই হবে না। ইমরোজ কোনো কথা খুঁজে পেল না যা পূর্বীর কষ্টকে প্রশমিত করতে পারে। এই একটি কথায় সে বারবার আউড়ে গেল। পূর্বীর পাশাপাশি হয়তো নিজেকেই সান্ত্বনা দিল ইমরোজ। পূর্বীকে অপারেশন থিয়েটারে নেবার আগে ওর বাবা মা এসেছে। দোষও চিন্তার একটা সময় শেষ হলো অবশেষে।
যখন জানানো হলো মা শিশু কন্যা দুজনেই সুস্থ আছে, এক গাদা কাপড়ে মুড়িয়ে একটা তুলতুলে ছোট্ট পুতুলের মতো প্রাণকে পূর্বের সুস্থতা সম্পর্কে নিশ্চিন্ত হয়ে তাকে কোলে তুলে নিল ইমরোজ। এখনও ঠিকমতো তাকেই দেখছে না। ত্রাহি স্বরে কাছে, এটা ওর সন্তান, ওদের দুজনের সন্তান। দুই চোখের পাতায় ভিজে উঠেছিল ইমরোজের প্রশান্তিতে। এবার থেকে সব ঠিকঠাক হবে ভাবল সে। ইমরোজের কোলে সদ্যজাত সন্তান, ওর হাত কাঁপছে। মনে হচ্ছে এই বুঝি হাত গলে বেরিয়ে যাবে, এত নরম। তবুও গলায় কি আওয়াজ, এত কান্নাকাটি করছে কেন কে জানে। সে আর একটু শক্ত করে জড়িয়ে নিল। এটা ওর সন্তান ভাবতেই কেমন অদ্ভুত লাগছে। এই ভালো লাগার সাথে পার্থিব কিছু তুলনা চলে না। কেমন স্বর্গীয় অপার্থিব এক অনুভূতি হচ্ছে ওর। পূর্বীর মা এসে বললেন, পূর্বীর সাথে দেখা করে এসো বাবা, বাবুকে আমার কাছে দাও। ইমরোজ শাশুড়ির কাছে শিশু কন্যাকে দিয়ে সে এগিয়ে গেল। পূর্বী শুয়ে তাকিয়েছিল এদিকেই। ইমরোজ ভেতরে এসে বলল, তুমি ঠিক আছো? পূর্বী মাথা নেড়ে বলল, ও এলো, আমি খুব ভয় পেয়েছিলাম। ও সুস্থভাবে এসেছে আলহামদুলিল্লাহ। এখন আর কোনো পুরনো আশঙ্কার কথা নয়, এখন দেখবে সব খুব ভালো হবে। ইনায়া কোথায়? আরেকবার দেখব ওকে, ইমরোজ বলল। ইনায়াকে? ইমরোজের মেয়ে, মেয়ে তো পূর্বীরও, তবে ওর নাম প্রত্যাশা হোক। ও আমাদের জীবনে নতুন ভোরের আলোর মতো এসেছে। একটু ভেবে আরেকটা নাম, কন্যা নাম দিল ইমরোজ। সে জন্মালো বলেই না নতুন একজন মা, আরেকজন বাবারও নবজন্ম হলো এই পৃথিবীর বুকে। আচ্ছা, তবে প্রত্যাশা হাসান ইনায়া এবার ঠিক আছে? ইমরোজ স্বস্তি নিয়ে আসলো। পূর্বে অনেকদিন থেকে নাম ঠিক করেছিল, ইমরোজকে বলতে কেউ একদিন বলা হয়নি। আজ আক্ষেপটা মিলিয়ে গেল। মেয়ের নামে বাবা মা দুজনের পছন্দের স্পর্শ থাকলো। এখনো দুজনের চোখে সুখের জল। অনন্ত প্রতীক্ষিত এক সূর্যলোকের জন্য ওদের তৃষ্ণার্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে সূর্য হাসলো। চোখের জল যে এত প্রাপ্তির আনন্দ মিশে থাকে তা ওরা জানতেও পারেনি আগে। গত 2 মাস কেমন ঝড়ের বেগে চলে গেল। রাতে ইয়ানার কান্নায় যার ঘুম ভাঙে, সে চেষ্টা করে আরেকজনকে না জাগিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিতে। এখন হাসতে শিখেছে, হাত পা নাড়ায়, অবাধ্য শব্দ করে মুখে। ইলার ছেলেমেয়েরা তো প্রায় প্রতি শুক্রবারেই চলে আসে ইনায়াকে দেখতে। সবাই ইনায়া বলে ডাকলেও একমাত্র ইমরোজ তাকে প্রত্যাশা মামনি বলে। যে কোনো ডাকে সে ওদিক ওদিক তাকানোর চেষ্টা করে। সেদিন আরবে এসেছিল সাফায়েতকে নিয়ে, ভাগ্নিকে সে দেখতে এসেছিল। পরিবার জুড়ে খুশির আবহ। ক্যালেন্ডারের পাতা উল্টার সাথে সাথে সময়ের পালাবদল চলে। গত 11 মাস স্বপ্নময় সুখের ছিল। সময় আকাঙ্ক্ষিত প্রাপ্তিতে যেমন ভরিয়ে দেয়, তেমনি কখনো কখনো অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কাটার আঘাতও দেয়। এমরোজের সময়ের বেশিরভাগ সে মেয়েকে দিয়েছে প্রথম 4 মাসে। ফ্যাক্টরি আর রেস্টুরেন্টে গিয়েছে, তবে দ্রুতই কাজ তদারকি শেষ করে ফিরে এসেছে। পূর্বেও খুব খুশি ছিল, তার স্বপ্নের মতোই চলছিল। তবুও বড্ড বেশি যেন নির্ভেজাল সুখ। এমরোজকে সে নতুন করে প্রতি মুহূর্তে আবিষ্কার করছিল। এই যেমন এখন সকালে এমরোজকে ঘুম থেকে ডাকতে এসে দেখল মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে মানুষটা। ইয়ানাও বাবার স্নেহময় ছায়ায় প্রশান্তিতে ঘুমিয়ে আছে। এমন চমৎকার লাগছে দুটোকে। পূর্বীর মনে হলো কারো নজর না লাগুক। সে ওর মুঠোফোন বের করে চমৎকার মুহূর্তটাকে ফ্রেমবন্দি করলো। ইয়ানা প্রথম ডেকেছিল মা, এরপর দাদা এমন বলতো। এমরোজ অবাধ্য মেয়ের ওপরে কপট অভিমানের স্বরে বলতো, মা রে, একটু আমাকে ডাক। বাবা। ইয়ানা ডাকতো মা। যেদিন প্রথম বাবা ডেকেছিল সেদিন ইমরোজ খুশিতে লাফিয়ে উঠেছিল, শিশুর মতো খুশি হয়ে উঠেছিল। চোখেও কেন যেন পানি চলে এসেছিল। কি অদ্ভুত, এই বয়সে কথায় কথায় এভাবে চোখে পানি এলে কেমন লজ্জার ব্যাপার হবে। এ তো 1-1.5 মাস আগেই ঘটেছিল ঘটনাটা। ওর উচ্ছ্বাস দেখে ইনায়াও বিষয় নিয়ে তাকিয়েছিল বলে মনে হয়েছিল। পূর্বে এই সময়টায় হাসির উপলক্ষ বেশি আসছিল। যদিও তখন ইমরোজ আবার পুরোদমে কাজে যাওয়া শুরু করেছিল। এখন মেয়েটার আধো আধো বল ফুটেছে। কি সুন্দর ভাঙা ভাঙা শব্দ বলার চেষ্টা, এত মিষ্টি লাগে। দুটো দাঁতও উঠেছে। টুক করে কামড় দেয় ইদানিং। আবার ওই ইমরোজ ডুব দিল ব্যস্ততায়, যা ওর মজ্জায় মিশে গেছে। তবে এবার নাকে মুখে ডুবলো না। তবে এবার পূর্বীর গোমরামও খুব একটা দেখা যায় না। সারাক্ষণ মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। ওকে খুব একটা ফোন করার সময় পায় না যেন। ইমরোজ আজ ফোন করে বলল, পূর্বী, আম্মুকে নিয়ে রেডি থেকো, কিছু কেনাকাটা করে বাইরে খাবো। অনেকদিন একসাথে কোথাও যাওয়া হয় না। পূর্বী বলল, বাবু তো ঠান্ডা লেগেছে, আজ না যাওয়াই ভালো। কিছু কেনার হলে তুমি নিয়ে এসো বরং। এমরোজের মন খারাপ হলো। ওর মনে পড়ল একসময় পূর্বী মাঝে মধ্যে বলতো, চলো একটু কেনাকাটা করা দরকার। এমরোজ বেশিরভাগ সময়ই যেতে পারতো না কাজের চাপে। একসময় খেয়াল করলো পূর্বী আর বলেই না বাইরে যাবার কথা। এমরোজে তখন মনে হতো এখন তো সময় নেই, যখন সময় হবে তখন অবশ্যই যাবে। কিন্তু এখন মনে হচ্ছে যত সময় যায় কাঁধে দায়িত্বের বোঝা বাড়তে থাকে। এসব শখ আল্লাহ ধীরে ধীরে মরে যায়। পূর্বীর নিশ্চয়ই তখন খুব খারাপ লেগেছিল। ইদানিং ইমরোজ লক্ষ্য করেছে পূর্বী অনেকটা যেন বদলে যাচ্ছে, কিছুটা যেন গুটিয়ে নিয়েছে ওর কাছ থেকে। সেদিন রাতে প্রত্যুষার কান্নায় ঘুম ভাঙতেই সে দেখেছে পূর্বী তখনও ঘুমিয়ে আসেনি।
বারান্দায় বসেছিল একা একা। সেখান থেকে আসছিল মেয়ের কান্না থামাতে, চোখের দৃষ্টিতে পুরনো বিষণ্ণতা। ইমরোজ ভেবেছিল বাইরে খাবার খেতে খেতে জেনে নেওয়া যাবে কারণ, কিন্তু বাসায় বলতে হবে। ইলাও কল করেছিল, বলল কি যেন ওকে বলবে, খুব নাকি জরুরি। দরদণ্ড প্রতাপ সূর্য দিনের শেষ ভাগে নিস্তেজ হয়ে মেঘের আড়াল ডুবে যায়। জীবনানন্দ আজকাল ইমরোজের ভালো লাগে। একটা লাইন ওর মাথায় এখন ঘুরছে। এই পৃথিবীর একবার পায় তারে, পায় না কোয়ার। সেই একবারই পেয়েছিল পূর্বীকে, পেয়ে হারিয়ে ফেলার যে কি ভীষণ যন্ত্রণা। জেগেছে তার পক্ষে কি সেই মর্মবেদনা উপলব্ধি করা সম্ভব? এই যন্ত্রণায় নিজে যতক্ষণ না কেউ দগ্ধেছে, ততক্ষণ পর্যন্ত এই তীব্র হৃৎপিণ্ড এফোর করা ব্যথার প্রগাঢ়তা উপলব্ধি করা কোনোভাবেই সম্ভব নয়। এত সহসা, এত আচমকা পূর্বী যে জীবনের লেনদেনা ঝুঁকিয়ে বুকে ওপারে চলে যাবে, ইমরোজ কিংবা পূর্বী কেউ কি বুঝতে পেরেছিল? কখনো কেউ পারে না, ওরাও পারেনি। তবে শেষের দিকে পূর্বী জীবনের সাথে একাত্ম হচ্ছিল, ভেতর ভেতর টের পেয়েছিল কি হয়তো বা না, তবুও ডায়েরি চুরি যেন বিষাদের গান, ফিরে যাবার কবিতা। এখন একটা পৃষ্ঠা বেরোলো, তাতে লেখা, বৃত্ত বৈভব দিতে পারবে না, কিন্তু এক পৃথিবীর ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে। কিন্তু আমি শেষ কিছু বছর সেই বৃত্ত বৈভবের তলায় চাপা পড়া ভালোবাসাটুকু আতিপাতি করে খুঁজে পেলাম না। তবে মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে বিয়ের রাতে? তখন হয়তো ভাবনি জীবন তোমাকে দুহাত ভরে দেবে। তোমার তো প্রাপ্তির মধ্যে আমি নিজের অস্তিত্বে খোঁজ করতাম প্রতিনিয়ত, বিশ্বাস করো পাইনি। একটা কথা অবশ্য অনস্বীকার্য, তুমি কখনো জ্ঞানত আমায় উপেক্ষা করতে পারোনি। সেই তুমি যার সর্বাগ্যে আমিই ছিলাম। সে সময় তোমাকে খুব করে চাই আমি। আমার খুব ইচ্ছে করে আরেকবার হাত ধরে ফুটপাত ধরে হেঁটে রাস্তার পাশে টং দোকানের করার লিকারের দু চায় নিজেদের খুঁজে পেতে আগের মতো। আমার এতে মনে হয় আমি বাঁচব না। আচ্ছা, আমি না থাকলে আমাকে মনে রাখবে নাকি ভুলে যাবে? আমার সমস্ত অস্তিত্ব কি মিলিয়ে যাবে? তুমি কবিতা পড়ো না আমি জানি, তবে আমার এখন একটা কবিতা মনে পড়ছে, আমার খুব প্রিয় কবিতাটা। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আর না থাকা জোরে। জানি চরম সত্যের কাছে নত হয়ে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র, সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর। আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা, তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সেনাই বাজে নিয়ে যাবার পালকে এসে দাঁড়ায় দৌড়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম, নিঃশ্বাস নিয়ে যেতে হয় সবাই রে। অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি। অজান্তেই চমকে উঠি জীবন ফুরালো নাকি। আমার ভিতরেও ইদানিং ধক করে ওঠে সময়ে সময়ে। মনে হয় বিদায়ের সুর বেজে উঠল এই বলে। এই কথাগুলো প্রত্যুষার জন্মের আগে আগে যখন পূর্বের মনে মৃত্যু চিন্তা ঢুকেছিল তখনকার লেখা। তারিখ দেওয়ার সময় ধরে বুঝলো ইমরোজ পূর্বীর ডায়েরিটা সে অনেকবার উল্টে পাল্টে পড়েছে। তাই কোনো পৃষ্ঠায় কি আছে প্রায় মুখস্থ। শেষের দিকে একটা পৃষ্ঠায় গেল, এটা প্রত্যুষার 2 বছরের জন্মদিনে লেখা ছিল। পূর্বীর হৃদয় পথের যে দিকটায় ইমরোজের কখনো হাঁটা হয়নি, যে দিকটা অনাবৃষ্কিত ছিল, সেই অচেনা পথের সন্ধান পেতে বড্ড দেরি হয়ে গেছে। তবুও পথে এসেছে যে গন্তব্য, সেখানেই সে মনে হয়েছে যে পথ মারিয়ে এলো তার জন্য অস্পষ্ট হয়ে গেল। ইমরোজ বোধহয় পূর্বীকে টেকেন ফর গ্র্যান্ডেড হিসেবে ধরে নিয়েছিল। যদি ইমরোজের ভেতরটাই মানতে চায় না, তবু একটা তীব্র অপরাধবোধের ভারের নুব্জ হয়ে আসে শীত দ্বারা। এটা তো অন্তত মনে হয়েছিল এখন সময় নেই, তাই সাথে যাওয়া হচ্ছে না। যখন সময় হবে তখন নিশ্চয়ই থাকবো। সে যেন ধরেই নিয়েছিল ওদের মধ্যে ভালোবাসার যে শক্ত শেকল আছে তা অলঙ্ঘ। ইমরোজ বোকা, নইলে পৃথিবীটায় যেখানে নশ্বর, সেখানে কোনো কিছুকে কেন সে অবিনশ্বর ভাবল? এখানে নিজের হার স্বীকার করতে হয় ওকে। পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের সমস্ত উপকরণের যোগান দেবার লড়াইতে কি করে সে আত্মিক সুখে ভুলে গিয়েছিল। অথচ পূর্বে তো সবসময় সেটাই চাইতো। এখানেই ইমরোজের অভিমান হয়, আমি কি এতটাই দূরের মানুষ হয়ে গিয়েছিলাম? পূর্বে যে আমাকে একবার মুখ ফুটে বলতে পারতে না এতটা অভিমান ছিল তোমার? তবে হাসি মুখে কেন আমার সাথে সবসময় কথা বলতে, ভালো আছো তাও বলতে? এতটা মিথ্যে কেউ বলে? আমিও কেন বুঝলাম না। বিশ্বাস করো পূর্বী, আমার সকল ব্যস্ততা সব তোমার জন্যই ছিল। তুমি গুটি গুটি পায়ে আমার জীবনে এলে, আমি আমার সংসার সমস্ত তোমার হয়ে গেল। এই সংসারের মায়ায় তুমি অল্পদিনে বাধা পড়ে গেলে সাথে আমারও। বিষয়টা সমানুপাতিক ছিল আমার দিক থেকেও। তোমাকে আগুনের তাপে পুড়ে রান্না করতে দেখতাম। প্রথম দিকে তেল ছিটকে তোমার হাতে এসে লাগতো। পাবলিক বাসে ঝুলে ঝুলে আমরা যাতায়াত করতাম। রাতে ঘুমের মধ্যে ইলেকট্রিসিটি চলে গেলে তোমার ছটফটিয়ে বসে থাকতে দেখে আমার কতটা কষ্ট হতো তুমি বুঝতে পারতে জানি। তাই নানান ছেলে মানুষই অজুহাতে নিয়ে খাড়া করতে ঘুম ভেঙে যাবার। ঈদ কিংবা কোনো বিশেষ দিনে তোমার জন্য আমি উপহার কিনতে পারতাম না। সস্তা বেলি আর বকুল ফুলের মালা, টিপ আর কাচের চুড়ি, তুমি তাতেই খুশি হতে আমি জানি। কিন্তু আমার নিজেকে ব্যর্থ মনে হতো।
তোমার জন্য স্বল্প মূল্যের একটা শাড়ি কিনতে গিয়ে কত কিছু যে পছন্দ হতো, মনে হতো এগুলো তোমাকে দেই। কিন্তু ওই যে আমার তখন সাধ্য ছিল না। আমার যে কথায় কষ্ট হতো তোমাকে বলা হয়নি কখনো। সেই আমার এই অপারগতার জন্য আমাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখেনি। যদি তোমাকে আমি আরেকটু স্বাচ্ছন্দ্য দিতে পারতাম। এতগুলো ব্যর্থতার ভার নিয়ে আমি যা পেলাম আঁকড়ে ধরলাম, নিজেকে ঢেলে দিলাম, ডুবিয়ে দিলাম কাজে। ভাগ্যের সহায়তার তোমার সহচার্যে আমার কাজ সাথে পায়ে নিচের ভিতর শক্ত হয়েছিল। আমার মনের আক্ষেপগুলো ঘুষতে শুরু করছিল। আমি খুশি ছিলাম এই ভেবে যে এখন তুমি ভালো থাকবে। জানি তুমি এই চিঠি কোনোদিন পড়বে না। এসব এক্সকিউজ দেওয়া না দেওয়ার অনেক ঊর্ধ্বে এখন তোমার বাস। তবুও কেন যে লিখছি, তুমিও যেমন আমি পড়ব না এটা ভাবে নিয়ে ডায়েরিটা লিখেছ। তোমার এমন লুকানো একটা জিনিস যে দেখেছি এভাবে, তুমি দেখলে নিশ্চয়ই খুব রেগে যেতে। একটা প্রশ্ন করি, এমনি আমার কথা বাদ দিলাম, আমাদের সন্তান প্রতুষার কথাও তোমার জানো? ও স্কুলে ভর্তি হয়েছে, আজ ওর প্রথম ক্লাস ছিল। তোমাকে সে 2 মাস আগে সবসময় খোঁজে। স্কুলে যাবার সময় কি জিজ্ঞেস করেছিল জানো? আব্বু, ইরা আপুকে ইলাফুবু মনে স্কুলে নিয়ে যায়। আম্মু কই গেছে, আমাকে স্কুলে নিয়ে যাবে না? ও যখন স্কুলে অন্যদের মাকে দেখবে প্রশ্ন করবে, ওকে তখন কিভাবে সামলাবো? নিজেকেই বা কিভাবে সামলাবো? তুমি তো আমাকে উপায় বলে দিয়ে যাওনি পড়বি। আমি তোমাকে ছাড়া বড্ড এলোমেলো হয়ে আসি, পারছি না, হাঁপিয়ে উঠছি। প্রদূষার দায়িত্ব তুমি আমাকে দিয়ে গেছো। তোমার ভালো হাজবেন্ড হতে পারিনি, তোমার ইচ্ছের গুরুত্ব দিতে অন্তত ভালো একজন বাবা হতে চায়। তোমাকে বড্ড প্রয়োজন ছিল আমার পাশে দাঁড়াবার জন্য। তুমি কি জানতে, বুঝতে পেরেছিলে কি যে আমাদের একসাথে পথ চলার সময়টা খুব অল্প? পূর্বের ডায়েরির খালি পাতায় লিখল ইমরোজ। চশমার গ্লাস ঝাপসা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এই বয়সে চোখের পানি যে কেন আসে? এত কান্না আমাকে কেন উপহার দিলে পড়বি? উপহার? শাস্তি? শাস্তি তো। ইমরোজ পূর্ব শেষ লেখায় চোখ বুলালো এবার। আমার খুব ইচ্ছে করে বাঁচতে, ইমরোজ আর ইনায়ার জন্য। ইনায়া কিভাবে বড় হয়, চোখ ভরে ওর পরিবর্তন খুব দেখতে ইচ্ছে করে। ইমরোজ মেয়েটার জন্য যা পাগল। মেয়ের বিয়ের দিন কি করে তাও দেখতে ইচ্ছে করে। পারবো তো? পূর্বে সেই দিকে বাঁচতে চেয়েছিল ওদের সাথে। ওর অভিমানে কিছুটা প্রলেপ পড়েছিল কি? হয়তো বা না। উত্তর দেবার জন্য তো সেই নেই। তবু এভাবে আচমকা ক্যাবিনেট খুলতেই ইমরোজের চোখ পড়ল আধো বোনা কিছু মাফলার, সোয়েটার, ফুলাকা কিছু পাঞ্জাবি সযত্নে রাখা আছে। এখনও ফিনিশিং টাচ দেওয়া হয়নি এগুলোর। পূর্বীর হাতের কাজ করতে ভালোবাসত। বেশিরভাগ ইমরোজের মাপের 2-3টা প্রত্যাশার জন্য পুরো ঘর জুড়ে পড়বে স্মৃতি, ওর জীবন জুড়েও। না থেকেও সত্যি ইমরোজের সমস্তটা জুড়ে আছে মেয়েটা। নইলে খেতে পর্যন্ত এত সমস্যা হচ্ছে কেন? ইমরোজ এখন নিজেকে গুছিয়ে রাখতে শিখেছে। মেয়েকেও তো গুছিয়ে দিতে হয় নিজের হাতে। বাবাকে চোখের আড়াল হতে দিতে চায় না 4 বছরের প্রত্যাশা। অচেনা স্বাদের চেনা খাবারগুলো এখন আর গলা দিয়ে নামতে চায় না। পূর্বীর মায়া স্পর্শবিহীন রান্না কেমন বিষাদ লাগে ইমরোজের কাছে। অনেকদিন তৃপ্তি করে খাওয়া হয় না ওর। পূর্বী একদিন বলেছিল, যে সময় একবার যায় তার 1000বার সাদাসাদি করলে ফিরে আসে না। পূর্বী সেদিন ওই কথার আড়ালে যেন বলতে চেয়েছিল, মানুষও হারিয়ে যায় সময়ের সাথে। ওই যে জীবনান্দনের বলা কথাগুলোর মতো, এই পৃথিবী একবার পায় তারে, পাইকো না কো আর। পূর্বী বড্ড অভিমানী ছিল মেয়েটা। ইমরোজ ওকে বোধহয় এতটা বুঝতে পারেনি। ওই একাকিত্বই ভেতরে ভেতরে শেষ করে দিয়েছিল মেয়েটাকে। হার্টের ব্যায়ামের জন্য তো সেই দায়ী, ভাবি ইমরোজ। পূর্বীর মনের সাথে পা মিলিয়ে সে একই পথে হারছিল। ওর গতি এতটা বেশি ছিল যে পূর্বী কখন যে খানিকটা পিছিয়ে পড়েছিল তা অগোচরে রয়ে গিয়েছিল ইমরোজের। সে বেখেয়ালি কদমে চোরা গলি পথ ধরে পূর্বী হেঁটে চলে গিয়েছিল ভিন্ন পথে, যে পথ ইমরোজ আবিষ্কার করতে পারেনি। হাতড়ে মরেছে, কিন্তু পূর্বীর মন ছিল এক গোলকধাঁধা। তাই পূর্বীর হেঁটে যাওয়া নতুন পথে ইমরোজ পা ফেলতে পারেনি, হাঁটতেও পারেনি। খুঁজে পাচ্ছিল, কিন্তু বড্ড ধীর গতিতে। ওর কাজের বিস্তৃত জগৎ পিছুটান হয়ে পশ্চাতে টেনে ধরে রেখেছিল সবসময় ইমরোজকে। এখন ওর অফুরন্ত সময়, সেই পথ ধরে ইমরোজও হাঁটছে, কিন্তু পূর্বী নেই, কোথাও নেই। ওর মনে পড়ে হাসপাতালের বিছানায় পূর্বী যখন জীবনের শেষ যুদ্ধটা করছিল। তখন ওরা বুঝতে পারেনি কিছুই। পূর্বীর শেষ কথা ছিল, এভাবে কাঁদতে নেই, আমি খুব দ্রুত সুস্থ হব ইনশাল্লাহ। সেটুকু সময় ইনায়াকে দেখো, ওর মুখে সেদিন তৃপ্তির হাসি ছিল যেন। ইমরোজের ভালোবাসাটা দেখতে পেয়েছিল বোধহয়। ওর হাতের মধ্যে শেষ নিঃশ্বাস ফেলেছে পূর্বী। কিছু যেন বলতে চাইছিল, কিন্তু বলা হয়নি। অব্যক্ত কষ্ট দিয়ে পাড়ি জমিয়েছে ওপারে। ইমরোজের বিশ্বাসই হচ্ছিল না। ওই তো গতকালই কত প্ল্যান করলো দুজনে, আজ কিভাবে চলে যেতে পারে? ভুল বলছে সবাই। ইমরোজ অপ্রকৃতস্থ করছিল। পূর্বীর হাত ধরে পালস চেক করার বৃথা চেষ্টা করছিল, চিৎকার করছিল না ধরে, পূর্বী তাকাও না। দেখো প্রত্যুষা, তোমার ইনায়া কাটছে। একবার যদি সারা আসে, শুধু একটাবার অভিযোগ খণ্ডাবার একটা সুযোগ তো দরকার ছিল। যদিও কোনো খণ্ডনের ইমরোজের নিজের কাছে নিজের অপরাধবোধ লাঘব হতো না,
তবুও একবার সুযোগ চাইবার সুযোগও রইল না। ওর তো ফেরার কথা ছিল, কথা দিয়েছিল তো। তবে 3 বছরের প্রত্যাশা কিছুই বুঝতে পারছিল না, শুধু মায়ের কাছে যাবার জন্য কেঁদে যাচ্ছিল। ইমরোজের বড্ড দেরি হয়ে গেল পথ চিনে নিতে। সময়ের কাজ সময়ে করতে হয়, সম্পর্কের জন্য সময়ের অপেক্ষা করতে হয় না, বরং সম্পর্কে সময় করে নিতে হয়। একবার যা যায় তার ফিরে আসে না। জীবনের কাছে এটা শিখেছে সে। পূর্বে জ্যোৎস্না ভালোবাসতো, কেমন কিশোরীর মতো উচ্ছ্বসিত হয়ে যেত। ভীষণ চাপা স্বভাবের মেয়েটা আজও মস্ত পূর্ণিমা। জ্যোৎস্নালোকের বিশ্ব চরাচর ভেসে যাচ্ছে। ইমরোজও আছে বারান্দায়, শুধু পাশে পূর্বী নেই। পূর্বিহীন এই জ্যোৎস্না ইমরোজকে স্পর্শ করছে না। চোখ জ্বলছে, আলোটুকু ঝাপসা হয়ে আছে। এই আলো ওর চায় না, এখন আদার ভালো লাগে ওর। তবু এই জ্যোৎস্না ভেজা রাতকে সে কিছুতে উপেক্ষা করতে পারে না। এই আলোতে পূর্বের গায়ের গন্ধ মিশে আছে যেন। পূর্বের অস্তিত্ব অনুভব করে, তবুও সে তো নেই। দুজনের পরস্পরের প্রতি অগাধ আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভালোবাসাও তো ছিল অফুরন্ত। কেবল ফুরসত ছিল না, সঠিক পথটা অচেনা ছিল। না হাঁটার পথে হাতছানি আরও আগে কেন পায়নি ইমরোজ? পূর্বে ওর পাশে থাকতে এই আক্ষেপকে ভেতর থেকে শেষ করেছে। আব্বু আব্বু, ঘুম পাড়েনি গান শোনাও না। প্রত্যুষার ঘুম পাড়েনি গান না শুনে ঘুম আসে না। পূর্ণিমার আলোর কাছ থেকে আপাতত বিদায় নিয়ে বর্তমানের একমাত্র অবলম্বনের ডাকে এগিয়ে গেল ইমরোজ। ছোট্ট মুখের আবদার কি যে ভালো লাগে। পূর্বী, তোমার মেয়ে কিন্তু তোমার মতো অভিমান করতে শিখেছে। আমি ওকে নিজেকে কি করে প্রকাশ করতে হয় তা শেখাবো। ভেতরে একাকিত্ব চেপে হাসতে নয়। তাছাড়া সব কিছু তোমার মতো হোক সেটাই চাওয়া। কয়েক ফোঁটা জল চশমার ফাঁক গলে বেরিয়ে গেল ইমরোজের গাল বেয়ে। জ্যোৎস্না ভেজা বিষাদ, সেই বিষাদ হৃদয় নিংড়ে বেরোয়, কিন্তু ব্যথার উপশম কোথায় হয়? আর কত ব্যথা জমে আছে হৃদয়ের অতল সমুদ্রে। সমাপ্ত।